আজকে আমরা আলোচনা করব শিশু কেন্দ্রিক শিক্ষা, যেটাকে আমরা চাইল্ড সেন্ট্রিক এডুকেশন বলছি। দেখো, আগেকার শিক্ষা অন্যরকম ছিল। আগেকার শিক্ষার মধ্যে এটাই ব্যাপার ছিল যে তোমাকে যত খুশি পড়ানো হবে। টিচার যেটা বলবে বাবু সেটাই তোমাকে শুনতে হবে, এবং টিচার পড়াবে তোমাকে শুনতে হবে। মানে যেটা বেসিক্যালি লেকচার মেথডই বলা হয়। অত আলোচনার অত প্রয়োজন ছিল না। কিন্তু বর্তমান দিনে যে আধুনিক শিক্ষা হয়েছে, মানে বর্তমান দিনে এখন তো শিক্ষা আমাদের আধুনিক শিক্ষা এখন একটু অনেক বেশি মডার্ন হয়ে গেছে। তো যাই হোক, সেই আধুনিক শিক্ষার অন্যতম প্রধান উপাদান হচ্ছে শিশু। অর্থাৎ সবসময় এটা নজর রাখতে হবে যেন সেই শিশুটা কিছু শিখতে পেরেছে। এই জন্য পরীক্ষায় প্রশ্ন আসে যে আধুনিক শিক্ষার প্রধান উপাদান কি? মানে প্রধান উপাদান কি? শিক্ষা, মানে শিক্ষক, সিলেবাস, তারপরে শিশু, পদ্ধতি, এরকম অপশন দিতে পারে। তো সবসময় মনে রাখবে আধুনিক শিক্ষার প্রধান উপাদান সবসময় শিশু হয়ে থাকে। ঠিক আছে? এটা আমাদের ব্যাপার। এবার কি, শিশুই হচ্ছে আধুনিক শিক্ষার প্রাণকেন্দ্র। ভালো কথা। এই জন্য আমরা আধুনিক শিক্ষাকে বলে থাকি শিশু কেন্দ্রিক শিক্ষা। এই শিক্ষা ব্যবস্থায় কি দেখা হয়, যে শিশু, যে স্টুডেন্টটা রয়েছে, তার আগ্রহ কোন বিষয়ে, সে কোন বিষয়ে ইন্টারেস্টেড ফিল করছে, তার চাহিদা কি, সে কি চাইছে, তার রুচি কেমন, সে কোন বিষয়ে দক্ষ, তার ক্ষমতা কতটা রয়েছে, তার মনোভাব কতটা রয়েছে, তার ইচ্ছে কতটা রয়েছে, এবং তার প্রক্ষোভ কতটা হয়েছে, সেই জিনিসের উপরে গুরুত্ব দেওয়া হয়। এই জন্য এখনকার স্টুডেন্টের উপরে কিন্তু ওইভাবে আর প্রেসার দেওয়া হয় না। ওই জন্য বেসিক্যালি এইটা চালু করার জন্য আমাদের নিউ এডুকেশন পলিসি, যে ন্যাশনাল এডুকেশন পলিসি এসেছে, সেখানে স্পেশালি বলে দেওয়া হয় যে তোমার যেটা পছন্দ বাবা তুমি সেটা পড়ো। আমাদের সময় থেকে কি ছিল, তুমি যদি সায়েন্স পড়ো তোমাকে ওই মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স পড়তে হবে। ঠিক আছে? আর্টস যদি পড়ো তোমাকে এই সাবজেক্ট রয়েছে, এরকম ব্যাপার। কিন্তু বর্তমানে নিউ এডুকেশন পলিসিতে আর এরকম কোনো বাধ্যবাধকতা নেই। একটা স্টুডেন্টের যদি পছন্দ হয় যে আমার ফিজিক্স পছন্দ, তার সাথে আমার হিস্ট্রি পছন্দ, তার সাথে আমার অ্যাকাউন্টেন্সি পছন্দ, তাহলে সে তিনটে সাবজেক্ট তিনটে আলাদা আলাদা স্ট্রিম থেকে নিতে পারে। এতে সুবিধাও যেমন রয়েছে, অসুবিধাও প্রচুর রয়েছে। সুবিধা কি? সুবিধা এটাই যে মানে যে স্টুডেন্টটা রয়েছে সে নিজের মতো করে পড়তে পারবে, নিজের মতো করে চয়েস করতে পারে, নিজের মতো করে পড়তে পারে। তাতে মানে একদিক থেকে ভালো। তার মানে নিউ এডুকেশন পলিসি সবচেয়ে বেশি কার্যকর তাদের জন্য হবে যারা একটু সিরিয়াস স্টুডেন্ট হবে। মানে যেসব স্টুডেন্টরা পড়াশোনায় সিরিয়াস, পড়াশোনা ভালোভাবে ইন্টারেস্টেড পড়াশোনার প্রতি, তাদের জন্য ন্যাশনাল এডুকেশন পলিসি বা নিউ এডুকেশন পলিসি ভীষণ বেশি এফেক্টিভ। মানে তারা সেটার মাধ্যমে প্রচুর বেশি জীবনে ডেভেলপমেন্ট করতে পারবে। কিন্তু আজকের দিনে শিক্ষার ব্যবস্থা দেখতে পাচ্ছ। তো যাই হোক, তার জন্য আমরা মানে রেসপন্সিবল অনেককেই করতে পারি। কিন্তু প্রকৃতভাবে যে রেসপন্সিবল সেটা সবসময় আমি মনে করি বাবা-মা। ঠিক আছে? বাবা-মার মধ্যে আজকালকার মানে আমাদের সময়ের বাবা-মা আর এখনকার দিনের বাবা-মার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। কি ব্যাপারে পার্থক্য? প্রথম কথা, আমাদের বাবা-মারা যেটা করতে পারত, সেটা আমরা কোনদিন করতে পারব না। সেটা হচ্ছে স্যাক্রিফাইস করা। ঠিক আছে? যে আগেকার বাবা-মা কি করতে পারত, যে ছেলে-মেয়ের জন্য সবকিছু স্যাক্রিফাইস করতে পারত। তাদের কাছে প্রায়োরিটি ছিল। কিন্তু আজকের দিনের বাবা-মার মধ্যে সেই স্যাক্রিফাইস করা বা প্রায়োরিটি দেওয়ার ব্যাপারটা নেই। তারা একটাই মনে করে, টাকা দিয়ে দিলাম মানেই হচ্ছে আমার রেসপন্সিবিলিটি খালাস। সেটা ছেলে মানে বাবাদের ক্ষেত্রে বলো, মায়েদের ক্ষেত্রে বলো, একই ব্যাপার। শুধু এখানে মানে পুরুষদেরকে দায়ী করেও লাভ নেই, মহিলারাও এখন সেই একইভাবে দায়ী। সবাই এটা মনে করে আমার কি তাহলে কোনো জীবন নেই? তো তার ছেলে মনে করে সে মানে মানে এরপরে সে মনে করে তার আলাদা জীবন আছে। তার মা মনে করে, সে মনে করে আমার আলাদা জীবন আছে। সেই কারণে তারা নিজেদের নিজেদের জীবন মানে মানে জীবনকে দেখতে গিয়ে বাচ্চাগুলোর ভবিষ্যৎকে একদম যাকে বলে ফুটিয়ে দিচ্ছে। ওইজন্য আজকের দিনে দেখো মানে বাচ্চাদের মধ্যে কোন রকমের যে মানুষ হওয়ার মতো কোনো চাহিদা নেই। মানুষ করতে তারা অক্ষম। ছেলেমেয়েরা কোন রকমের কথা শুনে না, এবং আজকালকার বাবা-মার একটাই কমপ্লেন, আমার বাচ্চা খালি ফোন দেখে, ফোনটাই যত নষ্টের গোড়া। আরে ফোনটা কেন নষ্টের গোড়া হবে? তোরা নিজেরাই যদি ফোন ঘাঁটিস তাহলে বাচ্চা কি ফোন ঘাঁটবে না অন্য কিছু করবে? নিজেরা বাড়িতে আসার পরে হয়তো দুজনেই জব করে। তো জব থেকে আসার পরে একটা বই নিয়ে পড়া যায় না। সারাদিন তো অফিসে হ্যাঁ, কাজকর্ম অনেকের থাকে, মনে হয় একটু ফোনটা দেখি, কে কি করলো? হ্যাঁ, হতেই পারে। সেটা ইচ্ছে হতেই পারে। কিন্তু সেই ইচ্ছে তুমি যতক্ষণ না স্যাক্রিফাইস করতে পারবে, ততক্ষণ কিন্তু তোমার বাচ্চার কোনদিন উন্নতি হবে না। এবার যখন হবে না, তুমি ঘাঁটছো ফোন, তার বাচ্চাও ঘাঁটছে ফোন। এবার কিছুদিন পরে বাচ্চার ফোন ঘেঁটে অভ্যেস হয়ে গেছে। খাওয়ার সময় ফোন দেখা, সব জায়গায় ফোন দেখে অভ্যেস হয়ে গেছে। এবার যখন পড়াশোনার রেজাল্ট খারাপ হচ্ছে, তখন বলছে, "এই তুই কেন ফোন দেখিস? সেই জন্যই তো তোর এই অবস্থা।" ব্যাস গল্প শেষ।
দোষ তখন বা ফোনের উপর হয়ে গেল। নিজেরা এতদিন অভ্যেস মানে দেখোনি যে বাচ্চা কি করছে, তাহলে আর হবে কি করে? ওই জন্য মানে যখনই কেউ মা-বাবা হবে, তখন এইটা ভেবেই মা-বাবা হবে যে বাবু আমাকে স্যাক্রিফাইস করতে হবে। স্যাক্রিফাইস করার মানসিকতা থাকলেই মানে বাবা-মা হও, না হলে সন্তানের জন্ম দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? আর আজকের দিনে অনেক রকম পদ্ধতি আছে, যার মাধ্যমে সন্তান ছাড়াও জীবন কেটে যাবে। সোজা কথা বলছি, পরিষ্কার কথা। গায়ে লাগতে পারে, শুনতে খারাপ লাগতে পারে। কিন্তু যদি বাচ্চা হয়, এই মানসিকতা নিয়েই বাচ্চার যেন হয় যে আমি স্যাক্রিফাইস করার আমার মানসিকতা আছে। না হলে কোনোদিন বাচ্চা নিও না। প্রয়োজন নেই। নাহলে কি কয়েক বছর পরে বাচ্চার কাছ থেকে কষ্ট পেয়ে বলবে, "হায় দেখ আমার বাচ্চাটা এরকম।" তার জন্য রেসপন্সিবল তুমি, আর কেউ নয়। মানে তুমি মানে বোথ প্যারেন্টস। ওকে? তো আধুনিক শিক্ষা ব্যবস্থার সবকিছুর কেন্দ্রে রয়েছে শিশু। তাহলে শিশুর রুচি, আগ্রহ, প্রবণতা এবং সামর্থ্য অনুযায়ী পাঠক্রম তৈরি করা হয়ে থাকে। পরিষ্কার কথা, যে একটা শিশু যে রয়েছে তার যে কোন জিনিসে রুচি রয়েছে, কোন বিষয়ে আগ্রহ রয়েছে, প্রবণতা আর তার সামর্থ্য সেই অনুযায়ী যে আজকের দিনে সিলেবাস প্রণয়ন করা হয়ে থাকে। আগেকার দিনে এরকম সিলেবাস হতো না। আগেকার সিলেবাস ছিল পড়তে পারো নাই পড়ো বাবা তোমাকে এই সিলেবাস তোমার কাছে রয়েছে। এতে কি হতো? তাহলে কি বাচ্চারা পড়তে পারতো না? অবশ্যই পড়তে পারতো। আজকের দিনে কি হয়েছে? এত কিছু যখন দেখা হচ্ছে, তার রুচি দেখা হচ্ছে, তার আগ্রহ দেখা হচ্ছে, তার প্রবণতা দেখা হচ্ছে। এত কিছু দেখার ফলে কি হচ্ছে? বাচ্চার আল্টিমেটলি যেটা দরকার পড়াশোনা সেটাই আর হচ্ছে না। সেইজন্য বাচ্চার উপরে বাচ্চার যে potentiality মানে শুনতে খারাপ মনে হতে পারে যে potentiality তুমি যদি মনে করো কম আছে, তাহলে সেই বাচ্চার potentiality কোনোদিনই বাড়বে না। বাচ্চাকে পুশ করতে হবে। পুশ করলে বাচ্চার potentiality বাড়বে। তুমি তাকে তার সামর্থ্য আমার বাচ্চা পারবে না এইসব কিছু। লাভের লাভ কিছু হবে না। বাচ্চা কোনোদিনই পারবে না। ঠিক আছে? ওইজন্য বাচ্চাকে পড়ানোর সাথে, সাথে তার উপরে সবচেয়ে বড় কথা দায়িত্ব দিতে শেখো। তার কাজ সে করবে, তোমাদেরও কিছু কাজ সে করবে। সোজা কথা। তাকে ঘরের কাজ, দায়িত্ব, রেসপনসিবিলিটি করাতে শেখো। আমি একটা কথা বলতে পারি যেমন তোমরা কতটা কিরকম ভাবে হয়েছো জানি না। আমি ছোটবেলা থেকে আমার উপরে কম বেশি এটা সেটা দায়িত্ব। যেমন আমি খুব মানে খুব কম বয়স থেকে ক্লাস ধরো ওই 7-8 থেকে আমি কিন্তু রান্না করতে জানি। ঠিক আছে? তার মানে এই নয় যে মা বলল তুই রান্না কর সেরকম নয়। রান্নায় হেল্প করা করতে এটা সেটা করতে আমি কিন্তু রান্না থেকে শুরু করে সেলাই থেকে শুরু করে প্লাস কম্পিউটারের যত কাজ থেকে মানে একটা ছেলে যা কাজ করতে পারে, একটা মেয়ে যা কাজ করতে পারে আমি পুরো কাজই কিন্তু করতে পারি। এভরিথিং যেটা তুমি ভাবছো যেরকম ভাবছো এভরিথিং সব কাজই আমার করতে পারি। এবার এর জন্য কি তার মানে কি আমার পড়াশোনা হয়নি? এই যে তোমাদের পড়ছি এত ডিফারেন্ট সাবজেক্ট পড়ছি, পড়াচ্ছি, সমস্ত একাডেমিক্স থেকে শুরু করে সবকিছু। তার মানে কি আমার পড়াশোনা হয়নি? নিশ্চয়ই হয়েছে। তাহলে ব্যাপারটা কি তোমাকে সবকিছুতেই করতে হবে এবং তার সাথে, সাথে দায়িত্ব জ্ঞান সম্পন্ন হতে হবে। ঠিক আছে? বাচ্চাকে সেইভাবে তৈরি করো। বাচ্চাকে শুধু পড়াশোনায় যদি মুখ ঢুকিয়ে থাকো, বাচ্চার কিন্তু পড়াশোনা হবে না। শিক্ষাকেন্দ্রিক ব্যবস্থায় শিশু মধ্যমণি, সবসময় শিশুকে মাঝখানে রাখা হয় এবং শিক্ষক হলো তার সহায়ক। এটা আজকালকার দিনে তোমরা যখন বাচ্চাকে টিচার মানে অ্যাপয়েন্ট দেবে বা স্কুল মানে প্রাইমারি টিচার মানে প্রাইভেট টিউশন দেবে তখন মনে রাখবে বা যেকোনো পড়ানোর সময় মনে রাখবে বা তোমরাও যখন শিক্ষক হবে এটা মনে রাখবে যে টিচারের রেসপন্সিবিলিটি পড়ানো নয়। টিচারের সেটা সেকেন্ডারি রেসপন্সিবিলিটি। একজন শিক্ষকের প্রধান যে দায়িত্ব সেটা কিন্তু পড়ানোর থেকেও বড় কথা স্টুডেন্টকে হেল্প করা। হেল্প করা মানে অন্য কিছু হেল্প নয় যে এই সেই হেল্প সেরকম নয়। তার যে পড়াশোনা রয়েছে, তার যে স্টাডি রয়েছে, পড়াশোনা রয়েছে তাতে হেল্প করা। অর্থাৎ তুমি পড়ো, আমি তোমাকে যদি পড়তে না পারো আমি সাহায্য করব। কিন্তু আমাদের কি হয় তুমি যদি এই পদ্ধতিতে বাচ্চাকে পড়াতে যাও, টিউশন পড়াতে যাও বা কোনো জায়গায় পড়াতে যাও, বলবে এ স্যার হচ্ছে লেজি স্যার। মানে এর কোনো রকম পড়ানোর ইচ্ছে নেই, ওইজন্য বাচ্চাকে একটু কম করছে। ঠিক আছে? পরিষ্কার কথা। এতে দেখবে তোমার স্টুডেন্টের সংখ্যা কম হবে। কিন্তু যেসব স্টুডেন্ট হবে তারা কিন্তু একদম লেজেন্ড হবে। পরিষ্কার কথা। তো আমি ওরকম প্রাইভেট টিউশন কম বেশি পড়াই। কিন্তু আমি প্রচুর টিউশন পড়াই না। আমার খুব লিমিটেড স্টুডেন্ট রয়েছে। বেশি বাচ্চাদের আমি পড়াই না। কিন্তু যেসব বাচ্চাদের পড়িয়েছি তার বাবা-মা এখনো পর্যন্ত সে বাচ্চারা বড় হয়ে গিয়ে অন্য জায়গায় ডাক্তারি পড়তে গিয়েছে, নার্সিং পড়তে গিয়েছে, বিভিন্ন জায়গায় গিয়েছে। খুব খারাপ সিচুয়েশন এ ছিল। কোন স্যার পড়াতে পারেনি। সেইজন্য আমাকে পড়াতে বলেছে। তো তারা যে উন্নতি করেছে সেইজন্য তার বাবা-মা যারা রয়েছে তারা আমার সঙ্গে চিরকাল যোগাযোগ রেখেছে এবং সেইসব স্টুডেন্টরা তারা নিজেরাও জানে যে তাদের কি হয়েছে। তাদের কি উন্নতি হয়েছে। ওইজন্য ১০০ টা গাধা বানিও না, ২ টো ঘোড়া বানাও কাজে দেবে। সোজা কথা। তার মধ্যে অবশ্যই নিজের বাচ্চাকে
চেষ্টা করো ঘোড়া বানাতে প্রপার ভাবে পড়ানোর জন্য। শিক্ষার্থীর শিক্ষার মূল বিন্দু থাকে শিক্ষার্থীর মানে শিক্ষার মূল বিন্দুতে থাকে শিক্ষার্থী, আর শিক্ষার অন্য কেন্দ্র করে শিক্ষার অন্যান্য অঙ্গ পরিচালিত হয়। তাহলে শিক্ষার্থী থাকবে একদম শিক্ষার মূল কেন্দ্রবিন্দুতে, বাকি অংশ সেটা দ্বারা পরিচালিত হবে। প্রাচীন শিক্ষা ব্যবস্থা যে গতানুগতিক শিক্ষা ছিল, সেখানে কি জিনিস হতো? সেখানে এই যে পরিষ্কার ব্যাপার যে শিক্ষক হচ্ছিল জ্ঞানের ভান্ডার, শিক্ষকের কাছে সমস্ত জ্ঞান থাকবে, আর শিক্ষার্থী ছিল শূন্য পাত্র। তাহলে সেখান থেকে জ্ঞানের ভান্ডার থেকে আস্তে আস্তে শিক্ষার্থীকে সব দিতে হতো, জ্ঞান দিতে হতো। শিক্ষক হচ্ছে জ্ঞানদাতা, আর শিক্ষার্থী হচ্ছে গ্রহীতা, এরকম ভাবেই চলতো। শিক্ষার্থী এই ব্যবস্থায় ছিল নিষ্ক্রিয়, যে স্টুডেন্টকে কিছু করার ব্যাপার নেই, যা পড়ার হচ্ছে সব টিচারই পড়া হবে। তার যে মানসিক ইচ্ছা ক্ষমতা, সে কি ভাবছে বা তার কি ইচ্ছে রয়েছে, সেগুলো সম্পূর্ণভাবে অবহেলিত ছিল। স্টুডেন্ট যদি কিছু একটা ভাবে, না না অত কিছু ভাবতে হবে না, এটা আছে বাবু এটাই পড়তে হবে, মুখস্থ করতে এটা বলা হয়েছে বাবু এটাই তোমাকে করতে হবে। ঠিক আছে, মোদ্দা কথা তার ইচ্ছে, সে যে ডিমান্ড, তার যে ক্ষমতা, ইচ্ছে সবকিছু সম্পূর্ণ অবহেলিত করা হতো। এটা ছিল এই শিক্ষা ব্যবস্থা বেসিক্যালি ছিল শিক্ষক নির্ভর, যেখানে জ্ঞানের উৎস ছিল শিক্ষক এবং পাঠ্যপুস্তক, যে বই এবং যে তোমার হচ্ছে টিচার, তার মাধ্যমেই তুমি যত খুশি জ্ঞান পেতে পারতে। ঠিক আছে, প্রপারলি এরকম ছিল। পুঁথিগত তাত্ত্বিক জ্ঞান প্রদান করা হতো, যে সমস্ত বই যে জ্ঞান রয়েছে সে তাত্ত্বিক জ্ঞান দান করা হতো। এতে অনেক রকমের সমস্যা ছিল। সমস্যা বলতে কি, সেই কারণেই কিন্তু নিউ এডুকেশন পলিসি আজকের দিনে প্রয়োজন। তার মানে এটা খারাপ ব্যাপার একদমই নয়। নিউ এডুকেশন পলিসি আজকের সময়ের সাথে ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ আজকের সময় কিন্তু আর সেই আগের বইয়ের মতো নয়। যে যেটা বইয়ে লেখা আছে সেটাই ঠিক সেরকম নয়। বইতে লেখা আছে আকবর মহান ছিল। কিন্তু প্রকৃতভাবে আকবর তো মহান ছিল না। তাহলে সেটা আমরা যদি শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নির্ভর হয়ে থাকি, তাহলে আমরা কোনোদিনই ভাবতে পারবো না যে আকবর হচ্ছে একজন মহান রাজা ছিলেন না। সেইগুলো বুঝতে হবে। বই যদি আমরা পড়তে থাকি তাহলে জানবো অরঙ্গজেব ছিলেন নাকি জিন্দা পীর। তো অ্যাকচুয়ালি তিনি জিন্দা পীরের কোন রকম মানে কাছ দিয়েই যেতেন না। সেই জন্য পুঁথিগত তাত্ত্বিক জ্ঞান আমাদের প্রয়োজন নেই। পুঁথিগত জ্ঞান আমাদের জানাটা দরকার। কিন্তু তার সাথে সাথে আমাদের জানা দরকার আমাদের ইচ্ছে, ক্ষমতা, সেই অনুযায়ী পোটেনশিয়ালিটি আমাদের গ্রো করতে হবে। অর্থাৎ এই জন্য আজকের বাচ্চার যে পোটেনশিয়ালিটি বাড়ানোর জন্য বা তৈরি করার জন্য পিতা মাতাকে প্রথমে সঠিকভাবে শিক্ষিত হতে হবে। তার বাবা-মা যদি পড়াশোনায় শিক্ষিত না হয়, তাহলে কিন্তু তার বাচ্চা আজকের দিনে হারিয়ে যাবে। তারা নিজেরাই বুঝতে পারবে না যে কি পড়তে হবে, কি পড়াতে হবে। কিছু প্রবলেম আমি নিজেও আমার জীবনে ফেস করেছি। ঠিক আছে? নিজের জীবনে আমি যখন বড় হয়েছি, তখন আস্তে আস্তে আমার নিজস্ব কিছু পোটেনশিয়ালিটি ছিল। সেগুলো আমি জানতাম। কিন্তু সেই পোটেনশিয়ালিটি গুলো আমার বাবা সেগুলো দেখতে পাইনি। বা সেইগুলোর সম্পর্কে তার জ্ঞান ছিল না। বা ধরো তার সাথে সাথে কিছু ক্ষেত্রে সামর্থ্যও বলতে পারো। সেই সামর্থ্য, পোটেনশিয়ালিটি জ্ঞান কোনটাই তার মধ্যে ছিল না। তো সেই কারণে আমি মানে মানে জীবনে অনেক কিছু পোটেনশিয়ালিটি থাকা সত্ত্বেও, সম্ভাবনা থাকা সত্ত্বেও সেগুলো আমার দ্বারা সম্ভব হয়নি। আর সম্ভব হয়নি, কিন্তু পরে যখন আমি জানলাম, তখন ওই যে ব্যাপারটা বয়স চলে গেল, এরকম ব্যাপারটা। ঠিক আছে? তো এরকম অনেকের সাথে অনেকের এরকম সিচুয়েশন হয়েছে। ফলে সেই প্রবলেম যাতে তোমাদের ছেলে-মেয়েদের সাথে না হয়, সেইজন্য ১ম অবস্থায় নিজেকে শিক্ষিত করো। নিজেকে জানো যে তোমার কি, কি রয়েছে, তোমার বাচ্চার মধ্যে কি, কি potentiality রয়েছে। তার ছেলে সায়েন্স নিয়ে পড়ছে, তোমার ছেলেও সায়েন্স নিয়ে পড়বে, এরকম ব্যাপার নেই। তোমার ছেলের মধ্যে যদি লিটারেচার এর ভালো থাকে, তাহলে লিটারেচার সম্পর্কে তাকে আরো ভালো কি করে জ্ঞান দেওয়া যায় সেই হয়, সেগুলো দেখো। তার যেটা সম্পর্কে জ্ঞান রয়েছে, যেটাতে তার potentiality রয়েছে, সেদিকে তাকে নিয়ে যাও। তোমার ইচ্ছে মতো জিনিস নয়। তার potentiality কে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করো। এইজন্য নিউ এডুকেশন পলিসি আজকের দিনে ভীষণ গুরুত্বপূর্ণ। এবার শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য কি? খুব গুরুত্বপূর্ণ ডাইরেক্ট প্রশ্ন আসবে। এই যে চাইল্ড সেন্ট্রিক শিক্ষা বা শিশুকেন্দ্রিক শিক্ষার এর বৈশিষ্ট্য কি? ১০ টা ভীষণ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। প্রথমত পাঠ্যক্রম, যে সিলেবাস। তাহলে শিশুকেন্দ্রিক শিক্ষার সিলেবাস হবে পরিবর্তনশীল। কখনো যে এইটাই যে সিলেবাস হবে সেরকম নয়। প্রায় সিলেবাস পরিবর্তন হবে এবং সেটা হবে জীবন ভিত্তিক। মানে তার মাধ্যমে লাইভ লেসনস কিছু থাকবে। যে জীবন ভিত্তিক লাইভ লেসনস থাকবে, যে কি হয়েছে না হয়েছে দেখা হবে। এই ব্যাপারটা হয়েছে, কেন হয়েছে? এই ব্যাপারটা হয়েছে। বই মানে একদম প্রথাগত হবে না। পরিবর্তনশীল হবে এবং তার মাধ্যমে লাইভ যেগুলো তুমি হাতে নাতে করে দেখতে পাচ্ছ সেগুলো তোমাকে বুঝতে পারবে। শিক্ষণ পদ্ধতি হবে মনোবিজ্ঞান সম্মত। এরকম নয় যে যা ইচ্ছে ভাবে তুমি পড়াবে, সেরকম নয়। মনোবিজ্ঞান, সাইকোলজিক্যাল পদ্ধতিতে তাকে পড়াতে হবে।
যেরকম ভাবে হচ্ছে ডাল্টন পরিকল্পনা, প্রজেক্ট মেথড আর বুনিয়াদি শিক্ষা ভীষণ গুরুত্বপূর্ণ। এগুলো কি আমি ছোট ছোট করে একটু বলে দেবো, ঠিক আছে? ছোট করে আমি এগুলো বলবো, কে প্রবক্তা, এগুলোর প্রবক্তা কে, সেগুলো আমি লিস্ট পেছনে রয়েছে আমি দেখাবো, ঠিক আছে? 3 নাম্বার শিশু কেন্দ্রিক, সেটা হচ্ছে বিদ্যালয়। বিদ্যালয় কেন গুরুত্বপূর্ণ? তুমি তো বাড়িতেই, তোমার হয়তো প্রচুর টাকা পয়সা রয়েছে, তুমি বাড়িতেই বাচ্চাকে সব পড়াতে পারো। এই যে তবু আম্বানি আদানির যে ছেলে মেয়েরা, তারা কেন স্কুলে যায়? তারাও তো বাড়িতে পড়তে পারতো। তার কি আম্বানির কি পয়সা নেই যে সে বাড়িতে হচ্ছে স্কুল হচ্ছে মানে এ করতে পারবে না, টিচার রাখতে পারবে না? সবচেয়ে বড় বড় হায়ার এডুকেটেড টিচার যারা রয়েছে, তাদেরকেও রাখতে পারে, সেটা কোনো সমস্যা নেই। তবুও কেন তাদেরকে বিদ্যালয়ে পাঠানো হয়ে থাকে, ঠিক আছে? তার একটা বড় কারণ হচ্ছে, বিদ্যালয় হচ্ছে সমাজের ক্ষুদ্র সংস্করণ। সমাজ বলতে কি, দেখো, সোসাইটি, সমাজের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের মানুষ থাকে, ঠিক আছে? সমাজ বা সোসাইটির মধ্যে বিভিন্ন ধরনের মানুষ থাকে। তো সেই মানুষদের সাথে আমাদের মিশতে হয়। দেখো, সমাজের মধ্যে সবাই যে তোমার বন্ধু থাকবে সেরকম নয়। সমাজের মধ্যে যারা কাজ করে, সেই যারা অশিক্ষিত যারা মানুষ থাকে, তারা, তাদের ক্ষেত্রেও ব্যাপারটা থাকে। তো তাদের সাথেও তোমাদের কথা বলতে হবে। এর সাথে সাথে কি করতে হবে, সমাজে আরো ধরো তোমার হচ্ছে কিছু বন্ধু রয়েছে, কিছু শত্রু রয়েছে। আবার ধরো কিছু পারিবারিক লোক রয়েছে যাদেরকে তোমার পছন্দ নয়, কিন্তু তাদের সাথেও তোমাকে সম্পর্ক বজায় রাখতে হবে, ঠিক আছে? এবার কিছু কিছু জায়গায় তোমার ডেঞ্জার আছে, সেটা তোমার খুব পছন্দের জিনিস, একটা জিনিস তো তোমার খুব পছন্দের, কিন্তু তুমি যদি সেই জিনিসটা করো, তাহলে সেটা তোমার জীবনের জন্য, মানে তোমার মানে তোমার যে একটা রেপুটেশন, সেটার জন্য ক্ষতিকারক হবে। অর্থাৎ এই যে বিভিন্ন ধরনের সমাজের সঙ্গে ডিল করা, যেটাকে আমরা সামাজিকরণ পদ্ধতি শিখেছি, সেটাই বিদ্যালয়ের মধ্যে হয়ে থাকে। সেই কারণে বাচ্চাকে স্কুলে পাঠানো হয়। এটা নয় যে কেউ যদি ভাবে স্কুলে বাচ্চাকে পড়াশোনার জন্য পাঠানো হচ্ছে, এটা ভুল কথা। আগেকার দিনে স্কুলে তবু পড়াশোনা হতো, আর এখনকার দিনে স্কুলে কিছু পড়াশোনা হয় না, বা পড়াশোনার প্রয়োজনীয়তাও নেই। তুমি যদি ভাবো বাচ্চাকে ভালো স্কুলে, এই যে আমি একটা কথা বলছি, আজকের দিনে বাবা মা একদম লাখ লাখ টাকা খরচা করে বাচ্চাকে একদম বিশাল স্কুলে পাঠাচ্ছে। কিসের জন্য পাঠাচ্ছে? এটা ভেবে পাঠাচ্ছে যে বাচ্চা ভালো স্কুলে গেলে ভালো পড়াশোনা করবে, ভালো জ্ঞান হবে। আরে কিচ্ছু হবে না, বেকার হবে, কিচ্ছু লাভ নেই। কেন হবে না? তার কারণ, ভালো স্কুলে যদি যায়, সেখানে যে টিচাররা পড়াচ্ছে, তারা প্রথম কথায় অতটা স্কিলড নয়। টাকা যে নেয়, লাখ লাখ টাকা যে নেয়, সেটা তারা পড়ানোর স্কিলের জন্য নেয় না, তারা নেয় এক্সট্রা, যেটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, তার জন্য নয়। আর স্কুলে গিয়ে বাচ্চা শেখার ব্যাপার, সেটা সামাজিকতা শেখে। স্কুলে বাচ্চা পড়াশোনার জন্য শেখে না। সেই টাকা তুমি যদি তাকে অত দামি স্কুলে না ভর্তি করে, যে কোনো একটা মোটামুটি একটা স্কুলে ভর্তি করো, এবং তার পড়াশোনার পেছনে যদি ভালো প্রাইভেট টিউটর রাখো এবং ভালো বই তাকে দাও, সেই টাকায় খরচা করে, তোমার বাচ্চার উন্নতি আরো বেশি হবে। তার জন্য তাকে বড় ইন্টারন্যাশনাল স্কুলে পাঠানোর কোনো প্রয়োজন নেই। তোমার সামর্থ্যের বাইরে গিয়ে তাকে বড় স্কুলে ভর্তি করে তোমার লাভের লাভ কিচ্ছু হবে না, বেকার হবে। আর আজকের দিনে বাবা মা সেই ইঁদুর দৌড়ে দৌড়াচ্ছে, সেই জন্য দেখো অবস্থা খারাপ হচ্ছে। বাচ্চা কি হচ্ছে, কিছুদিন পরে দেখবে বড় বড় স্কুলে, আমি তো দেখো আমার ক্ষেত্রে আমি কি বলতো, হাই ক্লাস সোসাইটি স্টুডেন্টকেও পড়াই, আবার লোয়ার একদম লো ক্লাস ক্যাটাগরি স্টুডেন্টকেও পড়াই। সেই জন্য আমার পড়ানোর যে মানে স্টুডেন্ট বেস, আমি ডিফারেন্ট স্টুডেন্টকে পড়াই, কিন্তু কম কম পড়াই। এতে কি, আমার যার মধ্যে যেকে বলা হয় অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কিন্তু আমার প্রচুর। সে অভিজ্ঞতা প্রচুর হওয়ার জন্য আমার থেকে আরো অনেক বয়স্ক মানুষ রয়েছে, অনেক বড় বড় টিচার রয়েছে, যারা আমার সাথে কথা বলে শুধুমাত্র অভিজ্ঞতার জন্য, স্যার এরকম করলে কি হয় বলুন। এটা এটা প্রচুর জায়গায়, বিভিন্ন গভর্নমেন্ট সেক্টর থেকে শুরু করে বহু জায়গায়, বিভিন্ন জায়গায় বন্ধু বান্ধব থেকে পরিচিত রয়েছে, তাদের সাথে আমার পরিচয় হয়েছে, তারা আমার সাথে সেইভাবে এখনো যোগাযোগ রাখে, ফোন করে, সবসময় যোগাযোগ বিভিন্ন সময় রাখে, একটাই কারণের জন্য, এই বিষয়ে কি করা যেতে পারে অভিজ্ঞতার জন্য। এই অভিজ্ঞতা তোমাকে সঞ্চয় করতে হয়। তোমার যে ভ্যালু, সেটা তোমার অভিজ্ঞতার জন্য হবে, তোমার দাম অন্য কিছুতে নয়। এই যে সাপোজ ধরো আজকে তুমি আহ ধরো এই মনীষ মালহোত্রা নাম হয়তো শুনেছো, বড় ডিজাইনার মনীষ মালহোত্রার যে জামা, ঠিক আছে? তো সে কি জামাতে হিরে জহরাত বসায়? নিশ্চয়ই না। তার এক একটা ডিজাইনার স্যুটের দাম ধরো 10 লাখ টাকা, কিছু কিছু জায়গায় 25 লাখ টাকা। কিন্তু সেই জামাটা বানাতে তার কত টাকা খরচ হয়েছে? 500 টাকা খরচা হয়েছে। আচ্ছা ধরো খুব বেশি করে 10,000 টাকা খরচা হয়েছে, তার বেশি তো নয়, ঠিক আছে? আচ্ছা ধরো আমি আরো বেশি ভাবে ভাবলাম, তার জন্য 50,000 টাকা খরচা হয়েছে। এত টাকা হয় না,
তো 50,000 তাহলে সে সেটার জন্য 10 লাখ বা 25 লাখ টাকা কেন ডিমান্ড করে? আর লোকেরা কেন দেয়? বিকজ অফ হিজ অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স। এক্সপেরিয়েন্স এরই দাম আছে। আর সেই এক্সপেরিয়েন্স এর দামের জন্যই আমরা এক্সপেরিয়েন্স টিচারের কাছে পড়তে যাই। সেটাই গুরুত্বপূর্ণ। আর সেই অভিজ্ঞতা তোমাকে বিদ্যালয় দেবে। বিদ্যালয় তোমাকে পড়াবে না। তুমি যদি ভাবো বিদ্যালয়ে পড়াশোনার জন্য যাচ্ছ, তোমার ১ম ধারণাটাই ভুল। ঠিক আছে? এগুলো তোমাকে বুঝতে হবে। তারপর চতুর্থ পয়েন্ট হচ্ছে স্বাধীনতা। শিশুর আগ্রহের উপরে হস্তক্ষেপ করা যাবে না। শিশুর যে জিনিসে ইন্টারেস্ট রয়েছে তার উপরে হস্তক্ষেপ করা যাবে না শিশু কেন্দ্রিক শিক্ষা। কিন্তু তার মানে এই নয় যে তোমার শিশুর যদি কিছু খারাপ আগ্রহ থাকে সেখানে তুমি হস্তক্ষেপ করবে না, এরকম কিছু বলা হচ্ছে না। কিন্তু ওই যে বললাম শিশুর যদি আগ্রহ থাকে সে বড় মানে প্লেয়ার হবে, ক্রিকেটার হবে, ভালো খেলতে পারে, সেই জায়গায় হস্তক্ষেপ না করার কথা বলা হয়েছে। সেগুলোকে কিন্তু সে যদি বলে আমি বড় হয়ে একজন হচ্ছে হচ্ছে সন্ত্রাসবাদী হব, তাহলে কি তুমি হস্তক্ষেপ করবে না? অবশ্যই তোমাকে করতে হবে। সেই জায়গাগুলো তোমাকে করতে হবে। কিন্তু মানে যে যদি সে ভালো জিনিস করে তার স্বাধীনতায় হস্তক্ষেপ না করাটাই উচিত। এরপর রয়েছে দেখো সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি। দেখো, সৃজনশীলতা আজকের দিনে ভীষণ গুরুত্বপূর্ণ, যেটা আজকের দিনে সবচেয়ে বড় মিসিং আমাদের সোসাইটিতে। সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি, বাচ্চাকে যদি বাচ্চা আজকের দিনে যখন ক্রিয়েটিভ হলেই কিছু যদি সে ভাবে আচ্ছা এইটা হচ্ছে এইটা করি, না এটা হবে না, দেখ আমি বলে দিচ্ছি এটা হবে মানে এটা। আজকের দিনে বাবা মা বাচ্চাকে একদম ক্রিয়েটিভ হতে দেয় না। বাচ্চা যদি ছবি আঁকতে যায়, ছবি আঁকতে দেবে না। ধরো এই যে তোমাকে ট্যাব দিয়ে দিচ্ছি, ট্যাবে ছবি আঁকো, কালার করো। কোনো কিছু থেকে আমাদের সময় বিভিন্ন রকমের ছবি আঁকতে বলা হতো, বাচ্চাকে ভাবতে বলা হতো, গল্প বলতে বলা হতো, বলো তুমি কি করলে, বাচ্চার সঙ্গে টাইম স্পেন্ড করতে হতো। আজকের দিনে সেইগুলো সব মিসিং, সমস্ত মিসিং। তারপরে আমরা মানে দোষ দিই কি, যে আমাদের আজকের দিনে বাচ্চা, আজকের দিনে সমাজ খারাপ হয়ে গেছে, আজকের দিনে এ হয়ে গেছে সে হয়েছে। আরে সমাজকে দেখতে হবে না, তুমি ছোটবেলা থেকে বাচ্চাকে যেভাবে মানুষ করবে বাচ্চা সেরকম ভাবেই তৈরি হবে। ঠিক আছে? বড় সোসাইটিতেও ভালো ছেলে তৈরি করা যায় যদি পারো। দেখবে একটা ফ্যামিলি, একজনের নাম বলছি আমি, ঠিক আছে, যার বাবা মা দুজনেই বড় সেলিব্রিটি, ঠিক আছে, টাকা পয়সা প্রচুর আছে, তবু তার বাচ্চা ভীষণ মানুষ আছে। তা হচ্ছে শিল্পা শেট্টি। তার বাবার সম্পর্কে বেশি কিছু বলছি না, রাজকুন্দ্রা, তো অনেক কিছু ব্যাপার আছে। আর শিল্পা শেট্টির যে কাজের যে ব্যাপার সেগুলো নিশ্চয়ই জানো। তার ছেলেটা দেখবে এতটা কথা শুনে, এতটা ভদ্র ছেলে, এখন ছোট আছে একটু, আবার বড় মোটামুটি হয়েছে, তবু ধরো এই 6, 7, 7, 8, এখন ধরো 10, 12 হয়ে গেছে। এত ভালো ছেলে তুমি চিন্তা করতে পারবে না ছেলেটার মধ্যে, শুধুমাত্র ডিসিপ্লিনের জন্য। ঠিক আছে? এবার টাইগার শ্রফ এখন বড় হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত সে দেখবে না কখনো জ্যাকি শ্রফ যখন কাছাকাছি বা সে থাকে, দেখবে তার মধ্যে একটা মানে শ্রদ্ধার একটা ব্যাপার থাকে। সবাই তো আর বরুণ ধওয়ানের মতো নয়, সেরকম ব্যাপার। তো তোমাকে বাচ্চার মধ্যে সেই জিনিস ছোটবেলা থেকে যেমন ভাবে বড় করবে বাচ্চা সেরকম হবে। সাউথে চলে যাও, রামচরণ, ঠিক আছে, এরা সব সেই লেভেলের মানে মানে ছেলেরা এত বড় হয়ে গেছে, এত হয়ে গেছে, তবু এখনো বাবা মার প্রতি সেই রেসপেক্টটা রেখেছে সেই কারণের জন্য। যেরকম বাড়িতে বড় করবে বাচ্চা সেরকমই হবে। বাচ্চার মধ্যে ক্রিয়েটিভিটি বিকাশ করতে হবে। দ্বিতীয়ত সক্রিয়তা ভিত্তিক কাজের মাধ্যমে শিক্ষা। তোমাকে বাচ্চাকে কাজ করাতে হবে। তুমি যদি ভাবো বাচ্চাকে সারাক্ষণ বলবে পড়ো পড়ো পড়ো, বাচ্চা কিন্তু কোনোদিনই শিখবে না। তাকে কাজের মাধ্যমে শেখাতে হবে। দেখো, তুমি পড়ালে গাছে জল দিতে হবে, তুমি কি বললে এটা পড়িয়ে দিলে, কিন্তু তাকে ঘরের মধ্যে হয়তো গাছপালা আছে তাতে তুমি নিজে জল দিচ্ছ। তো তুমি বাচ্চার উপরে সেই দায়িত্বটা এই সকালবেলা উঠবি, গাছে জল দিবি, সন্ধ্যেবেলা গাছে জল দিবি, পড়তে যাওয়ার আগে জল দিবি। এরকম ছোটখাটো কাজ, সেই গাছের রেসপন্সিবিলিটি, যদি সে না দেয় গাছে আজকে জল দিসনি কেন, তুমি নজর রাখবে, বাচ্চার উপরে তোমাকে নজর রাখতে হবে। কাজের মাধ্যমে সে শিক্ষা পাবে যে এ করতে হবে। ছোটবেলা থেকে আমি এই যে সন্ধে দেওয়ার ব্যাপারটা, সেটা যেটা এখন, এখন ব্যাপারটা আমি করি কেন, এখন ব্যাপারটা আমার নিজস্ব একটা আস্থার জায়গা আছে সেই কারণে। কিন্তু আমি ছোটবেলা থেকেই সন্ধে দিই, কারণ মা বলে এই সন্ধ্যা দিটা দিয়ে দিত। ঠিক আছে? তো আমার কিন্তু দিদি রয়েছে, ঠিক আছে, কিন্তু সে এত কাজ করে না যত কাজ, যত কাজ মানে যত জিনিসপত্র আমি শিখেছি সেটা কিন্তু সে শেখেনি, কিন্তু আমি কিন্তু সেই জিনিসগুলো শিখেছি। ঠিক আছে? তাহলে কাজের মাধ্যমে কিন্তু যে শিক্ষা হয় তার মধ্যে সক্রিয়তা তৈরি হয়, অ্যাক্টিভনেস তৈরি হয়, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। অভিজ্ঞতা, এই যে বললাম শিক্ষার্থীর অভিজ্ঞতাকে কেন্দ্র করে শিক্ষার নির্দিষ্ট বিষয়। যত তোমার মধ্যে এই অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স তৈরি হবে তাতেই কিন্তু তোমার প্রকৃত শিক্ষা হবে। যদি না এক্সপিরিয়েন্স হয়, যতই তুমি পড়ো, লাভের লাভ কিছু হবে না। তারপর ব্যক্তিসত্তার পরিপূর্ণ বিকাশ হবে যখন তোমার সামগ্রিক বিকাশ ঘটবে। শুধুমাত্র তুমি পড়াশোনায় ভালো কিন্তু কোনো মানুষের সাথে কথা বলতে পারো না,
তার মধ্যে তোমার কোনো ব্যক্তিসত্তার বিকাশ হবে না। ওই জন্য তুমি যখনই কোনো চাকরির পরীক্ষা দিতে যাবে বা যে কোনো জায়গায় দিতে যাবে, তোমাকে ইন্টারভিউ কিন্তু মাস্ট। দেখবে কোনো অফিসার র্যাঙ্কের কোনো পরীক্ষায় ইন্টারভিউ কেন নেওয়া হয়? ঠিক আছে? তুমি ভাবছো যে না না আমি পড়াশোনায় ভালো দেবো। আমি তো মনে করি যে ইন্টারভিউ এর যে ব্যাপারটা, এটাকে সম্পূর্ণ মানে বড় রকম স্কিলে একটা দেখা উচিত। কিরকম ব্যাপার? যেটা দেখো WBCS বলো, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কি হয়, যারা একটু স্টুডেন্টরা হয়, যে সাপোজ ধরো 1200 পরীক্ষা হচ্ছে, সেখানে ইন্টারভিউতে রয়েছে সাপোজ ধরো 300 নাম্বার, আর বাকি 800 রয়েছে আমার সাবজেক্ট থেকে। তো একজন স্টুডেন্ট খুব ভালো পড়াশোনা করে 800 এর মধ্যে 700 পেলো, কিন্তু ইন্টারভিউতে সে 300 এর মধ্যে 50 পেলো। ঠিক আছে? ফলে 750 হলো। আরেকজন স্টুডেন্ট, সে 800 এর মধ্যে 500 পেলো, কিন্তু ইন্টারভিউতে 300 এর মধ্যে 250, 300 এর মধ্যে 200 পেলো। তাহলে এখানে এ 700 এ 750, তো স্বাভাবিকভাবে যে ব্যক্তি যে রিটেনে বেশি পেয়েছে, সে 750 টোটাল হওয়ার জন্য সে কিন্তু সিলেক্ট হয়ে গেল BCS র‍্যাংকে। কিন্তু এ কিন্তু হলো না। কিন্তু এক্ষেত্রে দেখো ইন্টারভিউ, সেই যে ইন্টারভিউতে যাকে 50 দিয়েছে, তার মানে ব্যাপারটা এটাই, সে সঠিকভাবে মানুষের সাথে কিন্তু কথা বলতে পারে না। কমিউনিকেশন স্কিল তার কিন্তু খুবই কম। ঠিক আছে? কিন্তু ইন্টারভিউতে যে 500 র মধ্যে 200 পেয়েছে, তার কিন্তু কথা বলা বা মানুষের সাথে যে যোগাযোগটা, সেটা কিন্তু যথেষ্ট বেশি। ঠিক আছে? সেই কারণে এইখানে WBCS র‍্যাংকে আজকের দিনে যত ভালো বড় অফিসার আসছে, তারা নিযুক্ত হয়ে যাচ্ছে। কিন্তু বেশি দিন কেউ কাজ করতে পারছে না, প্রেশার নিতে পারছে না, কমিউনিকেশন করতে পারছে না। তার কেন কারণ? এই প্রপার কারণের জন্য। এটা ভীষণ বড় গ্যাপের জায়গা। রিটেন আর ইন্টারভিউকে একই পাল্লায় ফেলে দেওয়া হয়েছে। যেমন ভাবে আজকের দিনে ওই যে SSCর পরীক্ষায় তোমাদের সবচেয়ে বড় একটা কি দাবি, যে একাডেমিক্স আর তুলে দেওয়া উচিত। দাবি রয়েছে, প্রত্যেকের রয়েছে, একদম যথার্থ দাবি। কারণ তোমরা যখন একাডেমিক দিয়েছিলে, তোমাদের 100 র মধ্যে তোমরা 60 পেতে, কিন্তু আজকের দিনে সবাই 100 র মধ্যে 90 পাচ্ছে। স্বাভাবিকভাবে যখনই পয়েন্ট হচ্ছে, তুমি 100 র মধ্যে 60 পাচ্ছ, ফলে 0.6 বা 6 নাম্বার পাচ্ছ, এই 100 র মধ্যে 9 পাচ্ছে, ফলে সে কিন্তু এগিয়ে যাচ্ছে। ফলে তোমাদের দাবি এটা ভালো, যে একাডেমিক্স তুলে দিতে হবে, কিন্তু এখানেও ব্যাপারটা তো সেরকম হয়ে যাচ্ছে। সেই সময়ের একাডেমিক্স এর ব্যাপার আর এই সময়ের একাডেমিক্স এর ব্যাপার আলাদা। ফলে সেই জায়গার সঙ্গে এই জায়গার, এই জন্য দুটো জায়গাকে অনেকটা সিমিলার বা পাওয়ার সেম জায়গায় আনাটা উচিত। যেমন যেটা আমি সাজেস্ট করি, এটা হবে কিনা আমি জানি না, বাট আমি সাজেস্ট করি যে এই যে কোনো যে মানে রিটেন আর মানে ইন্টারভিউ এর যে মার্কস, এটাকে সম্পূর্ণভাবে একটা 50-50 জায়গায় রাখা উচিত। 50-50 মানে কিরকম? তার মানে এটা আমি বলছি না যে রিটেনে 800 হচ্ছে মানে ইন্টারভিউতে 800 হচ্ছে, এরকম কোনো ব্যাপার না। ঠিক আছে? কিন্তু সেই নাম্বারটা 800 র মতো যেন হয়। কেমন ভাবে? এটা করা যেতে পারে। সাপোজ ধরো পরীক্ষা হচ্ছে 1200 নাম্বারের। ঠিক আছে? 1200 নাম্বারের মধ্যে 1000 নাম্বার হচ্ছে রিটেন, আর 200 নাম্বার হচ্ছে দেখো ইন্টারভিউ। ভালো কথা। সে রিটেনে 800 1000 এর মধ্যে সে পাচ্ছে 800। 200 র মধ্যে সে পাচ্ছে কত? সে 200 র মধ্যে সে পাচ্ছে দেখো 100। কিন্তু রিটেনের থেকে এটা কত নাম্বার? রিটেনের মানে এটা মানে কত মানে রেশিওতে রয়েছে? 100 তে রয়েছে, তাহলে যোগ করলে তুমি 900 পাচ্ছ। কিন্তু এখানে একটা ব্যাপার কি, তোমার পার্সেন্টেজে। তো আমি মনে করি এখানে যে হাজারের ক্ষেত্রে সে যে পার্সেন্টেজটা পেয়েছে, সেক্ষেত্রে এটাকেও পার্সেন্টেজে জিনিসটাকে করা। ফলে কি হবে, যে 200 র মধ্যে 100 পাবে, সে কিন্তু পার্সেন্টেজে তার বেশি পাবে। এই পার্সেন্টেজ হিসেবে এটাকে হাজারের মধ্যে পার্সেন্টেজ করে যদি যুক্ত করা হয়, তাহলে কিন্তু সে মার্কসটা বেশি পাবে। যত পার্সেন্ট নাম্বার পেয়েছে, সেটাকে এর সঙ্গে করে তাহলে কি হবে, যে ইন্টারভিউতে বেশি পাবে, ইন্টারভিউতে যে বেশি পাবে, সে কিন্তু সিলেকশনের চান্স কিন্তু তার অনেক বেশি হবে। রিটেনের সঙ্গে ইন্টারভিউটা কিন্তু একদম সমান দাঁড়িপাল্লায় চলে আসে। ঠিক আছে? এটা যদি করে বেটার হয়, কারণ এটা নিয়ে আলোচনা চলছে, অনেক কিছু ব্যাপার চলছে, যেগুলো তোমরা মানে অ্যাজ এ স্টুডেন্ট তো জানো না, কিন্তু আমাদের কাছে এইগুলো জেনে ব্যাপারগুলো আসে। ঠিক আছে? তারপর হচ্ছে মানবিক সম্পর্কের উন্নয়ন। তাহলে শিক্ষক হবে শিক্ষার্থীর পিতা সম। প্রথম অবস্থায় অবশ্যই পিতার মতো গাইড করবে, বন্ধুর মতো ভালো পরামর্শ দেবে, দার্শনিকের মতো পথ দেখাবে, দার্শনিকের মতো বিভিন্ন জ্ঞান দেবে, এবং পথপ্রদর্শকের মতো তাকে পথ দেখাবে। অর্থাৎ এখানে আবার প্রশ্ন আছে যে শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক কেমন হওয়া উচিত? পিতা পুত্র, বন্ধু, দার্শনিক, পথপ্রদর্শক, এরকম প্রশ্ন থাকে। ফলে প্রশ্ন দেখে বাবা উত্তর করতে হবে। ঠিক আছে? অপশন দেখে উত্তর করতে হবে। ওই জন্য মানে কোনো প্রশ্নের একই উত্তর কখনো হবে না। ঠিক আছে?
এবং সবার শেষে শিশুকেন্দ্রিক শিক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বা বিদ্যালয়ের মাধ্যমে যেটা শেখানো হয় সেটা হচ্ছে সহযোগিতাপূর্ণ মনোভাব, কোঅপারেটিভ মানসিকতা। আজকের দিনে মানুষ কারো সহযোগিতা বা কোঅপারেশন করতে চায় না। সহযোগিতা করতে গেলেই মানুষের মনে করে আমি কেন হেল্প করব, আমাকে তো সে হেল্প করেনি। ফলে কোনো মানুষ কারো আজকের দিনে কোনো হেল্প করতে চায় না। ফলে কি হয়? সহযোগিতা করলে মানুষের মধ্যে ভালোবাসা তৈরি হয়, বন্ধুত্ব তৈরি হয়, বিভিন্ন সংঘবদ্ধ গুণাবলী যেটা রয়েছে, টিম মেট মানে টিম ওয়ার্ক সেটা তৈরি হয়। যেটা ভবিষ্যতে আদর্শ নাগরিক গড়ে তোলে। কিন্তু আজকের দিনে মানুষকে কারো যদি অ্যাক্সিডেন্ট হয় দেখে, তার হয়েছে তো আমার কি? ভিডিও করে ফটো তুলে নিয়ে চলে গেল। সেই জন্য তুমি একটা জিনিস দেখবে, কাউকে হেল্প করা ভালো। ঠিক আছে? কিন্তু আমি একটা কথা বলেছিলাম, এই হেল্প করা নিয়ে আমি কিছু একটা স্টেটমেন্ট বলেছিলাম, কথা বলেছিলাম। কারো মনে আছে? কেমন ভাবে হেল্প করা উচিত? কারো মনে আছে? আমি বলেছিলাম কিছু? বা তোমাদের কি মনে হয়? কাউকে হেল্প করা উচিত না উচিত না? স্যার, নিজের সাধ্যের মধ্যে থেকে অবশ্যই সবাইকে হেল্প করা উচিত। কেননা আচ্ছা। আমরা একে অপরের সাথেই তো বলে উঠছি। আজ আমার কিছু মানে লাগলো, মানে হেল্প, আমি বিপদে পড়লাম, আমাকে অন্যজন হেল্প করলো, সেক্ষেত্রে আমিও অন্য যখন কেউ আমার কাছ থেকে হেল্প চাইতে আসছে, অবশ্যই আমার করা উচিত একজন মানুষ হিসাবে, অবশ্যই হেল্প করা উচিত। তবে হ্যাঁ, যদিও যদি সে সেই হেল্পটার মানে অপব্যবহারের মতো করে, যে সবসময় চেয়েই যাচ্ছে কিন্তু দিচ্ছে না, সেক্ষেত্রে মনে হয় যে হেল্পটা তখন আস্তে আস্তে বন্ধ করা উচিত। মানে একতরফা জিনিসটা না হলে ঠিক আছে, দুতরফাই হতে হবে, যে হেল্প পাচ্ছি মানে হিংসা হিংসি থাকছে না, ততক্ষণ অব্দি হেল্পটা সত্যি করেই আমার মনে হয় করা উচিত। হুম, খুব ভালো কথা। খুব ভালো বক্তব্য। আর কারো কোনো বক্তব্য? কারো কোনো বক্তব্য নেই? এখানেই দেখো, মানে বাকিদের হয়ে গেল, একজন কথা বলতে পারে আর বাকি ওই দেখো ইন্টারভিউ যখন হবে জিজ্ঞেস করবে, এই 24 জন বা 23 জন যারা ক্লাস করছো তাদের মধ্যে আমি যা বুঝলাম একজনই স্যার, চাকরি আমারও পাওয়ার একই বলছে। মত, সোনালি যাবো। তা একই মত, সেটা বলো, তুমি তোমার মতো করে বলো। নিজের মতো কথা যদি না বলতে পারো, হ্যাঁ স্যার আমারও একই কথা, আমারও একই কথা, একই কথাটাই বলো না, তোমার মতো করে তুমি একটু গুছিয়ে নিজের মতো করে কথা বলতে শেখো। কথা না বলতে শিখলে কোনো সময় তুমি মানে তুমি কাউকে বোঝাতে পারবে না। আর তুমি বোঝাতে না পারলে তুমি কোনোদিন চাকরি পাবে না, সোজা কথা বলে দিচ্ছি, পরিষ্কার কথা। আর সমাজে তোমাকে সবসময় লোকের কথা শুনতে হবে, পরিষ্কার কথা। ঠিক আছে? ফলে নিজের মতামত বলতে শেখো, কথা বলতে শেখো। কথা না বলতে শিখলে হবে? তাহলে বাবা-মা ছোটবেলায় তো কথা বলা শিখিয়েছে। শুধু কি অ, আ, ক, খ, লোকের সাথে বন্ধুদের সাথে গল্প করা, বন্ধুদের সাথে গল্প করা, বরের সাথে ঝগড়া করা, তাহলে সেই কথাই কি, সেটাই কি কথা? নিজের মন মানে বক্তব্য, নিজের কোনো জিনিস গুছিয়ে কথা বলা, সেটাই তো তোমাকে শিখতে হবে। সেজন্য আমি এই যে মাঝে মাঝে তোমাদের কথা বলার কেন সুযোগ দিচ্ছি, নিজস্ব মতামত একটা দিতে শেখো, নিজের কথাটাকে গুছিয়ে বলতে শেখো। নিজের কথা যতক্ষণ না গুছিয়ে বলতে শিখবে, কোনোদিন টিচার হতে পারবে না, পড়াতে পারবে না। পড়াতে পড়ানোর জন্য এরকম নয় যে প্রচুর জানতে হবে, হ্যাঁ জানতে তো অবশ্যই হবে, কিন্তু জানার সাথে সাথে সেটাকে গুছিয়ে বলতে হবে। এই যে আমি তোমাদের পড়াচ্ছি, এই যে সবে ধরো 1.5 ঘন্টা ক্লাস হয়, 1.5 ঘন্টার মধ্যে আমি তো পুরোটা কথা বলে যাচ্ছি, আর পুরো কথার মধ্যে আমি কি স্ক্রিনে যেটা লেখা আছে বা দেখে দেখে আমি বলছি, না আমি নিজস্ব অনেক কথা বলছি, অনেক কথা গুছিয়ে বলছি। তাহলে গুছিয়ে যতক্ষণ না কথা বলতে পারবে, কেউ কিন্তু তোমার কথা শুনবে না। আর তোমরা যদি ভাবো যে স্যার আপনি ছোটবেলা থেকেই নিশ্চয়ই কথা বলতে পারতেন, একদম না। আমি ছোটবেলা থেকে ভীষণই কথা না বলার লাজুক প্রকৃতির মানুষ ছিলাম, ভীষণ লাজুক প্রকৃতির। যে আমি যখন ছোটবেলায় ছিলাম, আমার দিদির বান্ধবীরা এলে আমি আলমারির পেছনে গিয়ে লুকিয়ে যেতাম। আমি এতটাই লাজুক ছিলাম, আমি কার কোনো মেয়ের সাথে কথাই বলতে পারতাম না। কিন্তু সেই জায়গা থেকে আমি এতটা তোমাদের সাথে কথা বলতে পারছি, কিসের জন্য? আমার অভিজ্ঞতার জন্য। কথা একটা সময় তোমাকে বলতে হবে, একটা সময় জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। ঠিক আছে? ফলে যখন কোনো বক্তব্য আসবে নিজের মতো করে বলার চেষ্টা করো। একজন চেষ্টা করলো, আমি কারোর মধ্যে সেই চেষ্টাটা দেখতে পাচ্ছি না। এই চেষ্টা যদি না হয় তাহলে কি হবে? কোনো লাভ হবে না। ঠিক আছে? চেষ্টা করবে উত্তর দেওয়ার জন্য। নিজেদেরই ভালো হবে। নিজেরাই কথা বলতে পারবে, নিজেদেরই লাভ হবে। এখানে কদিন পড়ছো? আজ পড়ছো, কালকে নাও পড়তে পারো। ঠিক আছে? কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে শেখাটা, আজকের দিনের শেখাটা, এটা সারা জীবনের শেখা হবে। চিরজীবন মনে থাকবে, হ্যাঁ একজন স্যারের কাছে ক্লাস করেছিলাম, ভালো লেগেছিল। ঠিক আছে? সেই ব্যাপারটা। এইজন্য অনেকেই দেখো
আমার কাছে আগে পড়তো, এখন পড়ে না। কিন্তু নির্দ্বিধায় আমাকে ফোন করে যে, "স্যার ভালো আছেন?" যে এরকম স্যার আমার একজন পড়বে বলেছিল, যে নির্দ্বিধায় আমাকে ফোন করে। কিসের জন্য? কারণ তাদের মধ্যে আমি সেই potentiality এরকম কোনো ব্যাপার নয়। যে তুমি আমার কাছে পড়ছো না মানে আমাকে ফোন করতে পারবে না, এরকম কোনো ব্যাপার নয়। সুবিধা অসুবিধায় মানুষ মানুষকে ফোন করেই। সেই কনফিডেন্স টা তার মধ্যে রাখতে হবে। ঠিক আছে? সেই গ্রো টা করতে হবে। আচ্ছা, এবার কিছু দার্শনিকদের মতামত। যে শিশুকেন্দ্রিক শিক্ষা সম্পর্কে কিছু দার্শনিক কি বক্তব্য দিয়েছে। যেমন রুশো, দার্শনিক হচ্ছে জ্যাক রুশো। তিনি কি বলেছেন? তিনি হচ্ছেন এই শিশুকেন্দ্রিক শিক্ষার জনক। এটা পরীক্ষায় আসে। শিশুকেন্দ্রিক শিক্ষার জনক কাকে বলা হয়? তিনি হচ্ছেন রুশো। তিনি তার গ্রন্থ হচ্ছে এমিল। এমিল গ্রন্থে তিনি বলেছেন যে এমিলের শিক্ষা মানে এই গ্রন্থে শিশু এমিলের শিক্ষা কেমন হবে তার বর্ণনা দিয়েছেন। তার মতে যে প্রাকৃতিক বিষয় এবং সৌন্দর্যকে উপলব্ধি করার মধ্য দিয়েই হবে শিশুর প্রকৃত শিক্ষা। ভীষণ, ভীষণ, ভীষণ ভাইটাল কথা। এটা আজকের দিনে মানে কি বলবো মানে এই কথার যে মূল্য, সেই মূল্যটা সঠিকভাবে কেউ বুঝতে পারবে না যে প্রাকৃতিক বিষয় এবং সৌন্দর্যকে উপলব্ধি করা, এটা আজকের দিনে যে কোন জিনিসটা সুন্দর আর কোন জিনিসটা খারাপ, সেটাই আজকের দিনে মানুষ বুঝতে পারে না। ঠিক আছে? সুন্দর মানে এই নয় যে দেখতে খুব সুন্দর লাগছে, তার মানে সেটা সুন্দর এরকম ব্যাপার না। বহু জিনিস হয় যেটা দেখতে সুন্দর হয়। একটা বৃদ্ধ মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, বৃদ্ধ মানুষ তার বৃদ্ধা স্ত্রীর হাত ধরে রাস্তা দিয়ে যাচ্ছে, সেটাও সুন্দর জিনিস। সেই সৌন্দর্যকে দেখার চোখ থাকতে হবে। ঠিক আছে? কোনো একটা গাছের কোনো পাতা নেই, একটাও পাতা নেই। সেটাও একটা সুন্দর জিনিস। সুন্দর জিনিস মানে এটা নয় যে সবসময় একদম খুব সুন্দর বিউটিফুল লাগছে সেরকম জিনিস। সুন্দর জিনিসের মধ্যে প্রকৃতির মধ্যে বা জিনিসের মধ্যে সৌন্দর্যটাকে খুঁজে বের করা, যেটা অ্যাকচুয়ালি যারা রাইটার হয়, যারা লেখক হয়, যারা পেইন্টার হয়, তারা সেই সৌন্দর্যটাকে উপলব্ধি করতে পারে। অর্থাৎ সেই বাচ্চাকে যদি ছোটবেলা থেকে সে উপলব্ধি করা শেখাও, তাহলেই কিন্তু বাচ্চার মধ্যে সৌন্দর্য সম্পর্কে জ্ঞান আসবে। ঠিক আছে? সেইজন্য রুশোর শিক্ষাদানকে বলা হয় যে প্রাকৃতিক নিয়মে শিক্ষা। আর আজকের দিনে বাচ্চাকে কোথায় ঢোকানো হয়? একদম চলো স্কুল রুমে এসি আছে, ঘরের মধ্যে বসে থাকো। বাচ্চাকে একটু বাইরে বের করো, খেলাতে নিয়ে যাও, মাঠে নিয়ে যাও, এই গাছ চেনাও, সেই গাছ চেনাও। মানুষের সাথে মানুষের এই আমাদের বাড়িতে সোসাইটিতে এইটা কাজ, এই ভদ্রলোক আমাদের কাজ করে, এ খুব ভালো লোক, একে প্রণাম করো। তাকে সৌন্দর্যটা শেখাও। তো তুমি না শেখালে সে কোথা থেকে শিখবে? সে নিজে থেকে শিখবে। বাচ্চা সবসময় খারাপ জিনিসই শেখে। তাকে ভালো জিনিসটা শেখাতে হবে, তাহলে না সে শিখবে। তারপরে হচ্ছে পেস্তালার্সি, তিনি একজন সুইডিশ তিনি তার মনোবিজ্ঞান, তিনি হচ্ছেন মনোবিজ্ঞান সম্মত শিক্ষানীতির জনক। তার মতা অনুযায়ী যে শিক্ষানীতি হবে মনোবিজ্ঞান সম্মত। তার মূল কথা ইন্দ্রিয় সংযোগের দ্বারা শিক্ষা। আমাদের যে ইন্দ্রিয় রয়েছে চোখ, কান, নাক, জিভ, ত্বক, তার সংযোগের মাধ্যমে শিক্ষা হবে। আমাদের যে জিনিস চোখে আমাদের সুন্দর লাগবে সেটা সুন্দর, যে জিনিস কানে আমাদের শ্রুতিমধুর লাগবে সেটা সুন্দর, যে জিনিস আমাদের মানে নাকে আমাদের সুগন্ধযুক্ত হবে সেটা সুন্দর। তাহলে ইন্দ্রিয়ের মাধ্যমে উপলব্ধি করা, সেটাকেই আমাদের শিক্ষা বলা হচ্ছে, যেটা পেস্তালার্সি এই কথাটা বলেছেন। তারপরে ফ্রয়েবেল, তিনি ভীষণ গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জার্মান মনোবিদ। তিনি কিন্ডার গার্ডেন পদ্ধতি, আজকের দিনে বাচ্চাদের দেখবে কিন্ডার গার্ডেনে পাঠানো হয়, যেখানে খেলা স্কুল, খেলা হবে তার সাথে পড়াশোনা করবে, কোনো চাপ নেই। তো সেই কিন্ডার গার্ডেন পদ্ধতির উদ্ভাবক হচ্ছেন আমাদের ফ্রয়েবেল। তো কিন্ডার গার্ডেন কথার অর্থ হচ্ছে শিশু উদ্যান। ঠিক আছে? যার মাধ্যমে শিশুরা তোমার হচ্ছে করবে, শিশুরা হচ্ছে উদ্যানে যে খেলাধুলা করবে সেই জন্য। ফ্রয়েবেল শিক্ষককে মালির সাথে তুলনা করেছেন। মালি কি করে? যে ফুল যারা করে মালি, সে মালিরা কি করে? ফল মানে বাগানের মধ্যে যেসব রয়েছে সেখানে ফুলকে সংরক্ষণ করে, ফুলকে দেখাশোনা করে। সেই জন্য শিক্ষককে তিনি মালির সাথে তুলনা করেছেন। তার শিক্ষা ব্যবস্থায় খেলাধুলা, সঙ্গীত চর্চা এবং হাতের কাজের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ তিনি এটাই বলেছেন যে হাতের কাজ থেকে শুরু করে সবগুলোই যেন করা হয়ে থাকে। তো ফ্রয়েবেলের মতে শিশুর আত্মসক্রিয়তাই একমাত্র শিক্ষণ পদ্ধতি। যে আত্মসক্রিয়তা, সে যদি ক্রিয়েটিভ হয়, আত্মসক্রিয় হয়, নিজে থেকে কিছু করে, সেটাই কিন্তু একমাত্র শিক্ষার পদ্ধতি হবে। তিনি তার শিক্ষা ব্যবস্থার মধ্যে উপহার, বৃত্তি, গিফট, তারপরে অকুপেশনস এর মাধ্যমে পড়াশোনা করছে, ভালো করছে, তার মধ্যে তাকে যদি গিফট দেওয়া হয় বা বৃত্তি দেওয়া হয়, যে যাকে আমরা হচ্ছে বলে থাকি, স্কলারশিপ বলে থাকি, ঠিক আছে?
এগুলোর মাধ্যমে তার আত্মসক্রিয়তা আরো বাড়বে, যে স্কলারশিপ পাচ্ছে আরো ভালো করে পড়াশোনা করতে হবে, গিফট পাচ্ছে আরো ভালো করে পড়াশোনা করতে হবে। এটা ফ্রয়েবেলের মন্তব্য ছিল। তারপরে রয়েছে মন্তেসরি, ভীষণ ফেমাস, তিনি একজন ইতালীয় চিকিৎসক এবং শিক্ষাবিদ। মন্তেসরি পদ্ধতির প্রবক্তা হচ্ছে মারিয়া মন্তেসরি, এটা সিম্পল নামের সাথে। মন্তেসরি প্রতিষ্ঠিত বিদ্যালয়ের নাম হচ্ছে শিশু নিকেতন। তিনি শিশুর ইন্দ্রিয় পরিমার্জন এবং স্বয়ং শিক্ষার প্রবর্তন করে। ইন্দ্রিয় পরিমার্জন মানে কি, আমরা যখন ছোটবেলায় দেখি আমাদের বহু জিনিস মনে হয়, মুখে আমরা দেখো কিছু খারাপ কথা বলি, এটা সেটা করি, তো সেগুলোকে আমাদের পরিমার্জন করতে হবে, সঠিকভাবে বলতে হবে, যে বড় কাউকে তুমি খারাপ কথা বলবে না, ঠিক আছে, কোনো মহিলাকে দেখলে চোখ নামিয়ে যাবে, বিভিন্ন রকমের যে বলা হয় সেটা, আর স্বয়ং শিক্ষা সেটা। তো মন্তেশ্বরী শিক্ষা ব্যবস্থার মূল হলো শিশুর অবাধ স্বাধীনতা। ঠিক আছে, ভালো করে এই লাইনগুলো পড়বে, ভীষণ ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং জায়গা। তারপরে রয়েছেন হার্বার্ট স্পেন্সার। তাহলে হার্বার্ট স্পেন্সার কি করেছেন, আত্মবীক্ষণের মাধ্যমে শিশু শিক্ষার ব্যাখ্যা করেন। আত্মবীক্ষণ মানে শিশুর যে নিজস্ব, মানে তার যে চিন্তা ভাবনা, নিজেকে ভালো করে জানা, সেটার মাধ্যমে শিশুর ব্যাখ্যা করেন। তিনি এই তত্ত্ব শিশু কেন্দ্রিক শিক্ষার পদ্ধতি নির্ণয়ে বিশেষ ভূমিকা গ্রহণ করে। আর মহাত্মা গান্ধী ফেমাস তার বিখ্যাত বুনিয়াদী শিক্ষা ব্যবস্থার জন্য। তিনি কাজের মাধ্যমে শিক্ষার্থীর শ্রমের মর্যাদা এবং তার সহযোগিতা এবং স্বাবলম্বীর উপরে আয়ত্ত করেন। আর রবীন্দ্রনাথ টেগোরের শান্তিনিকেতনে বিশেষ ব্যবস্থায় যে প্রাকৃতির সঙ্গে শিশুর নিবিড় সংযোগ স্থাপন তিনি করতে চেয়েছেন, যেটা এই জন্য শান্তিনিকেতন বোলপুর আজকের দিনে সবচেয়ে বড় ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে ক্রিয়েটিভ স্টুডেন্ট তৈরি হয়ে থাকে। প্রজেক্ট পদ্ধতি যেটার কথা বলছিলাম, জন ডিউ প্রবলেম সলভিং পদ্ধতির কথা বলেছেন, যে সমস্যা সমাধান পদ্ধতির কথা বলেছেন। প্রবলেম সলভিং পদ্ধতি, যেটাকে প্রজেক্ট পদ্ধতি বলা হয়, তার অনুযায়ী উইলিয়াম কিলপ্যাট্রিক, পরীক্ষায় আসে যে কে প্রজেক্ট পদ্ধতির প্রবর্তন করেছিলেন, উইলিয়াম কিলপ্যাট্রিক। জন ডিউয়ের পদ্ধতি হচ্ছে সমস্যা সমাধান পদ্ধতি, প্রবলেম সলভিং মেথড। তিনি প্রজেক্ট পদ্ধতি 4টি স্তর বলছেন। একটা হচ্ছে উদ্দেশ্য স্থাপন, কেন তুমি কাজটা করেছো তার উদ্দেশ্য তোমাকে করতে হবে, সেই উদ্দেশ্য অনুযায়ী পরিকল্পনা করতে হবে, সেই অনুযায়ী তোমাকে কাজটা করতে হবে, কাজ করার পরে সেটাকে পরীক্ষা করতে হবে যে হ্যাঁ কাজটা সঠিক হলো কিনা, এটাকেই বলা হচ্ছে প্রজেক্ট মেথড। ওকে, চলো এরপরে নেক্সট। এবার দেখো শিশু স্যার আত্মবীক্ষণটা আরেকবার বলবেন? হ্যাঁ হুম, আত্মবীক্ষণ মানে নিজের সম্পর্কে নিজে জানা। এই যে সাপোজ তোমাকে বললো, তুমি যখন নিজে জানতে চেয়েছো, যে সাপোজ ধরো যে তোমার হচ্ছে প্রচন্ড রাগ, তুমি ভাবছো আমার রাগ, আমাকে রাগিয়ে দিলেই আমি রেগে যাই, সেই জন্য আমার প্রচুর রাগ, আমাকে কেউ যদি না রাগায় আমি একদমই রাখবো না। তার মানে কি হলো, তুমি নিজেকে করছো না। এবার তুমি কি করলে, ভাবলে যে তুমি কেন রেগে যাচ্ছ, তুমি বুঝলে যে তোমার যে কোনো জিনিসের টেনশন হয়, তোমার মনের মতো যদি কেউ কাজ না করে তখন তোমার রাগ হয়। তাহলে তুমি এটা কি করে বুঝলে, তুমি এটা বুঝলে তখন যখন তুমি নিজেকে অ্যানালাইসিস করলে। সেই জিনিসটাকেই বলা হচ্ছে আত্মবীক্ষণ, মানে যখন নিজেকে অ্যানালাইসিস করবে যে কেন আমার আমার সঙ্গে এটা হচ্ছে, কেন আমার এই সমস্যা, লোকের ওপরে দোষ না দিয়ে যখন নিজের প্রতি প্রকাশ করি, সেটাকেই বলা হচ্ছে আত্মবীক্ষণ। বোঝা গেল? বলো আর তার এই তত্ত্ব হ্যাঁ বলো বলছি বলো। তার এই তত্ত্ব শিশু কেন্দ্রিক শিক্ষা পদ্ধতির মধ্যে কিভাবে অ্যাপ্লিকেবল সেটা বুঝতে পারছি না। ওই তো কোনো একটা শিশুর, ওই যে একটা শিশুর কি হয়, প্রচন্ড বেশি রাগ, প্রচুর রেগে সে জিনিসপত্র ভাঙাভাঙি করে। তাহলে সেই কারণটা তুমি যদি বলো, তার মানে তুমি বাচ্চাকে ধরে প্রচুর ভাবে মেরে দিলে, এই তুই কেন জিনিস ভাঙলি, তাকে তুমি দু চার ঘা মেরে দিলে। কিন্তু তুমি যদি একটু লক্ষ্য করো, তুমি যদি আত্মবীক্ষণ করে দেখো যে সেই শিশুটা কেন রেগে যাচ্ছে, তাহলে দেখতে পাবো যে বাড়িতে তার বাবা মা তাকে প্রচুর মারে, তার কোনো কথা শোনে না, সেই জন্য তার আস্তে আস্তে জেদ তৈরি হয়েছে, সেই জন্য ভাঙে। তার মানে সে ভাঙার কারণ না করে কেন, তার পেছনের কারণ কেন তার মনে সেরকম ভাঙাভাঙির মানসিকতা তৈরি হয়েছে, সেটা হচ্ছে আত্মবীক্ষণ। তাহলে এর ফলে শিশু কেন্দ্রিক শিক্ষা হবে, ফলে সেই বাচ্চাটাকে কিভাবে পড়ানো যেতে পারে সেই অনুযায়ী চিন্তা ভাবনা করা যেতে পারে। এবার বোঝা গেল? অনেক বাচ্চা দেখবে হ্যাঁ হয়তো স্যার, ধরো ঠিক আছে। বাড়িতে ধরো চুপচাপ থাকে, পড়াচ্ছে হ্যাঁ স্যার ঠিক আছে, সে কিছু বুঝতে পারেনি কিন্তু সে চুপচাপ থাকে। তাহলে তাকে তুমি কি করে করবে, তাহলে চুপচাপ কেন থাকে, হয়তো দেখো বাড়িতে কেউ তার সাথে কথা বলে না, সে হয়তো দেখতে হয়তো একটু কালো বলে সে তাকে সবাই থেকে "এ কালি কালি" এরকম বা কালো কালু কালু বলে, সেই জন্য তার মনে দুঃখ, ওই জন্য ভাবে আমি যদি কিছু বলি আমাকে সব কালো বলবে, ওই জন্য আমি বাবু কিছু বলবো না। তাহলে সে চুপচাপ থাকে। তার মানে কিভাবে হলো, তার আত্মবীক্ষণ, তার মনটাকে অ্যানালাইসিস করে আমরা
তার শিক্ষার পদ্ধতিটাকে ডিসাইড করলাম, তাকে আস্তে আস্তে অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করে তাকে শিক্ষা দিলাম। ওকে, এটা হচ্ছে হার্বার্ট স্পেন্সারের আত্মবীক্ষণের সাহায্যে শিশু শিক্ষার ব্যাখ্যা করা। বলো আর কারো কোনো বক্তব্য? স্যার এই যে মানে পারিবারিক কারণগুলো, কি বলছো বাবা, আরেকবার কথা। এই যে পারিবারিক কারণগুলো থাকে, হুম যেমন হচ্ছে খুব মার খাওয়া বা প্রচুর শাসনে থাকার জন্য তারা একটা ভয় ভীতি থাকা, হুম এর এর ক্ষেত্রে আমরা শুধুমাত্র যদি মানে পদ্ধতি অবলম্বন অবশ্যই করব, কিন্তু আমরা যদি তার গার্জেনের সাথে মানে কথা বলার চেষ্টা করি যে এই ব্যাপারে হয়তো এই করছে, আপনারা একটু খেয়াল রাখুন যে অতিরিক্ত মারবে না, এটা তো আমরা সরাসরি বলতে পারি না, কিন্তু আমরা তাও যদি গার্জেনকে একটু সেই সম্বন্ধে মানে একটু কম করুন বা মারুন, একটু ভয় ভীতি বেশি পায়, এই জিনিসগুলো কি করা যায় গার্জেন মিটিং এর থ্রু? কোন গার্জিয়ান মিটিং এ করা হয় না বলো তো? কোন গার্জিয়ান মিটিং এ করা হয় না? আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? এবার এতে অনেক মানে অসুবিধা প্রচুর হয়। যেমন আগের বছরই আমার বাড়িতে একটা ছেলে পড়তে আসতো, ঠিক আছে? আমি একটু পুরো একদম মানে পারফেক্ট তোমাকে এক্সাম্পল দিচ্ছি। সেই ছেলেটা পড়তে আসতো, আহ, সে ছেলেটা হচ্ছে আমার হচ্ছে ওয়াইফের কাছে নাচ শেখে। মানে প্রথম একটাই ছেলে যে নাচ শেখে, সে নাচ মানে ক্লাস 8-এ পড়ে। প্রথমে যখন আসে ক্লাস 7-এ পড়তো, 7-এ পড়ে। এবার তারপর হচ্ছে বাড়িতে পড়তে আসতো। এবার সে কিন্তু আমাদের কাছে মানে আমার কাছে শুধুমাত্র এই ম্যাথ পড়তে আসতো, ঠিক আছে? ম্যাথটাই শুধু পড়তো। আর বাকি যে সাবজেক্ট সে হচ্ছে কোচিং সেন্টার যেরকম রয়েছে, একটু গ্রাম বাংলার দিকে দেখবে কোচিং সেন্টার রয়েছে, কোচিং সেন্টারে পড়তে যেত। ভালো কথা। এবার সেই ছেলেটা কি করেছে, একদিন রাত্রেবেলা ফোন করেছে তার মা। এবার সে তার মায়ের সাথে একটু অন্যরকম ভালো রকমের মানে আমার স্ত্রীর সম্পর্ক রয়েছে, একদম দিদির মতো সম্পর্ক, যা প্রবলেম হয় সে সবকিছু বলে। ফোন করে বলছে কি না, সেই ছেলেটা টাকা চুরি করে একটা স্মার্ট ওয়াচ কিনেছে, ঘড়ি কিনেছে, ঠিক আছে? এবার যেহেতু টাকা চুরি করেছে, প্রচুর মেরেছে, প্রচুর মেরেছে, ঠিক আছে? হাত পা মানে এটি করে প্রচুর মেরেছে। সে সপ্তাহে তখন একদিন দুদিন পড়তে আসতো, দিয়ে বলেছে এরকম হয়েছে, কোচিং এ করেছে, সেখানে স্যার ওই ঘড়ি নিয়ে এসেছে। স্যার বলে তুই এত দামি ঘড়ি কোথায় পেলি? তখন সে বলে আমি কিনেছি। বলে এত টাকা তুই কোথায় পেলি? এই জন্য তার বাড়িতে ইনফর্ম করেছে, বলেছে। বাড়িতে যেয়ে বলেছে, বাড়ির লোক এবার জেনেছে এই ব্যাপার, দিয়ে তাকে প্রচুর মেরেছে। প্রচুর মারার পরে তাকে এবার সেখান থেকে ছাড়িয়ে এবার আমাদের মানে আমার কাছে আহ, সব বিষয়ে মানে বেশিরভাগ সায়েন্স থেকে শুরু করে সেই জায়গাগুলো নিয়ে, আর সেই বছরে আর অন্য কোথাও পড়েনি, যে পুরোটাই আমার কাছে পড়েছিল, ঠিক আছে? আমার কাছে আর ওয়াইফের কাছে পুরো জিনিসটা, পুরো সাবজেক্টটা পড়েছে। এবার সেই যে বাচ্চাটাকে মারলো, তখন টিচার তাকে বলে, যে মেরেছিল, বলছে আপনারা এত মেরেছেন কেন, এত মারবেন না, পরিষ্কার ভাবে বলেছে। এবার সেই যে মেরেছে, তাহলে কি হবে? এরপর থেকে বাচ্চাটার মধ্যে ভয় থাকবে যে বাচ্চাটা তাহলে এরপর থেকে আর চুরি করবে না। বাচ্চাটা সে আবার চুরি করেছে, ঠিক আছে? চুরি করার পরে বাচ্চাকে আবার মেরেছে, আবার আমরা বুঝিয়েছি মারার দরকার নেই, আবার হয়েছে। ব্যাপারগুলো হ্যাবিট। তুমি গার্জেনকে তুমি যতই বলো বেশি মারবেন না, বোঝাবেন, তুমি বাচ্চাকে যতই বোঝাও, যত মারো, একটা বয়সের পরে তুমি ফেড আপ হয়ে যাবে, তুমি তাকে কোনোদিনই শুধরাতে পারবে না, যতক্ষণ না সে বাচ্চা নিজে ফিল করে যে বাবু আমাকে বদলাতে হবে। কি বললাম, বোঝা গেল না গেল? বুঝতে পেরেছি কথাটা? হ্যাঁ। এটা হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পল। প্রচুর প্রচুর সারা জীবনই তুমি পাবে বাবা। যে তুমি একটা বাচ্চাকে বা গার্জেনকে তুমি যতই চেষ্টা করো, যতই বুঝো, তাকে বলো মারবেন না, রেগে গেলে তারা মারবেই। আর বাচ্চাকে যতই বোঝাও, সে সেই কাজই করবে। তুমি পাল্টাতে পারবে না এটা। একদম ছোটবেলা থেকে বাচ্চাকে, ছোটবেলা থেকে একদম কম বয়স থেকে একদম হাতে নাতে তাকে ছোটবেলা থেকে তৈরি করতে হবে। ওই জন্য বাচ্চাকে তৈরি করা এত সহজ ব্যাপার নয়। সে তুমি যদি ক্লাস 8-এ এসে ভাবো তাকে মানুষ করবে, এতদিন সে গরু হয়ে গেছে, তুমি দেখোনি, তারপরে হঠাৎ করে মনে হচ্ছে মানুষ বানাবে, সে জীবনে মানুষ হবে না। যদি না সে জীবনে নিজে সেটাকে ফিল করতে পারে যে না আমি যেটা করছি ভুল। যদি একমাত্র ঠিক হতে পারে যদি সে নিজে ফিল করতে পারে যে আমি ভুল করছি, ততদিন সে নিজে না নিজে সংশোধন হবে। তাহলে সে কি কোনোদিন সে সংশোধন হতে পারবে না। হুম, এটাই ব্যাপার বাবা। আচ্ছা, এবার শিশু কেন্দ্রিক শিক্ষার তাৎপর্য বা প্রয়োজনীয়তা কেন? সোজা কথা, শিক্ষাই জীবন, এডুকেশন ইজ লাইফ। জীবনের ন্যায় প্রক্রিয়া। পড়াশোনার মাধ্যমে জীবন তৈরি হয়। প্রয়োজনীয় উপাদান, শিক্ষার শিক্ষার মাধ্যমে আমরা প্রয়োজনীয় বিভিন্ন উপাদান পেয়ে থাকি, যেমন এই যে জ্ঞান বলো, নলেজ বলো, চাহিদা বলো, সবকিছু পেয়ে থাকি। শিশু কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি, দৃষ্টিভঙ্গি আমাদের শিশুদের যাতে পড়ানোর একটা মানসিকতা থাকে, শুধু টাকা নিয়ে যাব সেরকম ব্যাপার নয়, একটা দৃষ্টিভঙ্গি থাকতে হবে।
শিশুর সর্বাঙ্গীন বিকাশ, চাহিদার প্রতি শিশুদের কোন জিনিসে চাহিদা রয়েছে, কোন জিনিসে তার ইন্টারেস্ট রয়েছে, চাহিদা রয়েছে তার প্রতি গুরুত্ব দিতে হবে। ব্যক্তি স্বাতন্ত্র্যের গুরুত্ব, সে কোন জিনিসে তার ইন্টারেস্ট তাতে গুরুত্ব দিতে হবে। অন্তর্নিহিত সম্ভাবনার বিকাশ, তার মধ্যে ভালো হয়তো পোটেনশিয়াল রয়েছে কোনো জিনিস করার, সেগুলোর বিকাশ করতে দিতে হবে। শিশু কেন্দ্রিক নীতির মধ্যে পাঠ্যক্রম সিলেবাস এমন করতে হবে যাতে সে সবকিছু বুঝতে পারে। শিশুকে ভিত্তি করে পাঠ্যক্রম এমন দিতে হবে যাতে শিশুর অ্যাক্টিভিটি থাকে। ওই জন্য দেখবে এখন সিলেবাসের মধ্যে অনেক অ্যাক্টিভিটি যুক্ত করা আছে, কিন্তু টিচাররা কি করে সেই অ্যাক্টিভিটি গুলোকেই বাদ দিয়ে দেয়, এগুলো অ্যাক্টিভিটি গুলো পড়তে হবে না। মানে মুদ্রা কথা কি হয়েছে, এখন মানে সিলেবাস ওই খিচুড়ি সিলেবাস হয়ে গেছে। আমাদের সময় বই কি ছিল, বইয়ের মধ্যে অনেক ইনফরমেশন ছিল, ইনফরমেশন ভালো হতো। এখন দেখবে একটু পড়ানোর পরে দেখবে অ্যাক্টিভিটি গুলো স্যাররা কি সেই অ্যাক্টিভিটি গুলো পড়ায়, বলে এগুলো পড়ার দরকার নেই, এগুলো এগুলো পড়বি। মানে সেই আগের মতো পড়াশোনাই রয়ে গেছে, শুধু কি হয়েছে ওই অ্যাক্টিভিটি করতে গিয়ে পড়াশোনার যে সিলেবাসের যে জিনিসপত্র সেগুলো কমে গেছে। কিন্তু বাচ্চারা ওই জন্য এখন আর দেখো বই ছেড়ে দিয়ে কোথায় যাচ্ছে, মানে বই পড়ছে। মানে বই এসে আগের জিনিসের মতোই আছে, তাহলে লাভ কি হলো সিলেবাস? এগুলো ড্রব্যাক, পরিষ্কার কথা। এই যে কি বললাম, এগুলো আমার অভিজ্ঞতার জন্য আমি বলতে পারছি, কারণ আমি জানি কি হচ্ছে, কিভাবে পড়াতে হচ্ছে, কিভাবে পড়ছে বাচ্চারা, কি অসুবিধা হচ্ছে, এগুলো এগুলো তো আমি জানি, নিজে দেখতে পাচ্ছি। ওই জন্য বাচ্চাদের দেখতে পেয়েও আমার কিছু করার নেই, সমস্যা তাদের তৈরি হচ্ছে। শিখন পদ্ধতি সক্রিয়ার উপরে গুরুত্ব দিতে হবে, সেই যত অ্যাক্টিভিটি যেন তার মধ্যে থাকে। আদর্শ পদ্ধতি সঠিকভাবে তাকে পড়াতে হবে, বিজ্ঞান ভিত্তিক তাকে পড়াতে হবে। ঠিক আছে? পরিচালনা, গতানুগতিক দৃষ্টিভঙ্গি তাকে পরিবর্তন করতে হবে। আত্মশৃঙ্খলার গুরুত্ব দিতে হবে, নিজে যেন শৃঙ্খলার মধ্যে থাকে। এই আত্মশৃঙ্খলা ভীষণ গুরুত্বপূর্ণ। যেমন একটা একটা ভালো কথা বলছি, ঠিক আছে? আমি যখন স্কুলে পড়তাম, ঠিক আছে? আমি মামা বাড়ি কোনোদিন যেতাম না। ওই পরীক্ষা হয়ে যাওয়ার পরে ওই যে রেজাল্ট বেরোনোর মাঝে যে ২ দিন, ৪ দিন বা ১০ দিনের যে গ্যাপ থাকে, সেই সময় কয়েকদিন আমি মামা বাড়ি যেতাম। বাকি পরীক্ষা থেকে শুরু করে মানে যে সেশন শুরু হয়ে গেলে আমি এর মাঝে কোনোদিনই মামা বাড়ি যেতাম না। আর যদিও যেয়ে থাকি ওই একবেলা গিয়ে তারপরে বিকেল বেলা চলে আসবো। ঠিক আছে? আজকালকার দিনের আমি বাচ্চাকে দেখি, এই ক্লাস 8 এর আমি একটা বাচ্চাকে পড়াতে যাই। ঠিক আছে? ২ দিন ছাড়া, ছাড়া চলে গেল দার্জিলিং, তারপরে সিকিম, তারপরে এখানে, আর সেখানে, যেখানে সেখানে প্রায় ১ সপ্তাহ বন্ধ। তা আমার দেখো আমার তো কিছু অসুবিধা নেই। সে গেলাম, আমি তার মাসের শেষে পয়সা পেয়ে গেলাম, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু সেই বাচ্চাটা যখন ১ সপ্তাহ পরে ঘুরে আসছে, তার পড়াশোনা থেকে সে সম্পূর্ণ ডিট্যাচ। তারপরে সে বাচ্চার নিজস্ব ফোন আছে। তারপরে পয়সার তো কোনো অভাব মানে প্রচুর পেয়ে যায়। তো বাচ্চার মধ্যে মানে যাকে বলে কোনো নিয়ম কানুন কোনো কিছু তার মধ্যে নেই। কেন কি? তার মধ্যে আত্মশৃঙ্খলা নেই। কিন্তু আমাদের সময় আমরা নিজেরা বুঝতাম যে আমার পড়াশোনা আমাকে কি করতে হবে, কতটা করতে হবে, অত ধরে বেঁধে আমাদের হ্যাঁ, তার মানে এই নয় যে ছোটবেলা থেকে পড়াশোনা করতাম, সেরকম নিশ্চয়ই নয়। ছোটবেলায় না পড়ার জন্য মার খেয়েছি। স্বাভাবিক কথা। ক্লাস 3, 4, 5, 5 পর্যন্ত মার খেয়েছি। 6 এ একটু আধটু খেয়েছি। 6 এ খুব একটা মনে নেই। বাট 5 এ তো খেয়েছি এটা মনে আছে। লাস্ট মার আমি ক্লাস 5 এ খেয়েছি এটা মনে আছে। তারপরে আমাকে আর কোনোদিন মারতে হয়নি। কারণ তখন আমি বুঝে গেছি যে পড়াশোনা আমার নিজের চাহিদা নিজেকেই করতে হবে। সেইটা তোমাকে নিয়ে যেতে হবে। বাচ্চাকে যেন এরপরে আর না বলতে হয় যে পড়তে বস। অভ্যেস করে দাও, বাচ্চা নিজেই পড়বে। আত্মশৃঙ্খলা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটাই অ্যাকচুয়ালি স্টুডেন্ট, টিচার মানে প্যারেন্টস এর দায়িত্ব। শিশুকে আত্মশৃঙ্খলার গুরুত্ব বোঝানো। আর গণতান্ত্রিক নীতির প্রয়োগ এসব তো আছেই। বাচ্চা ডিসাইড করবে কি করবে না করবে। বেশি গণতান্ত্রিক দেয়া উচিত নয়। আজকে এই গণতন্ত্র দিয়ে খুব সমস্যা আছে মানুষের। ডেমোক্রেসি ইজ ভেরি পয়জনাস টু সিস্টেম। কারণ ডেমোক্রেসিতে সবাইকে সন্তুষ্ট করে চলা ভীষণ অসম্ভব ব্যাপার। ওই জন্য অটোক্রেসি, যেটাকে ডিক্টেটরশিপ বলা হয়, সেটাই অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট হয়। চায়নায় ডিক্টেটরশিপ আছে, চায়নার ডেভেলপমেন্ট প্রবল। ঠিক আছে? সেই জন্য ইন্ডিয়াতে ডেমোক্রেসি আছে কিন্তু অনেক ক্ষেত্রে ডিক্টেটরশিপ দেখানো হচ্ছে। সেই জন্য ইন্ডিয়া একটু আস্তে আস্তে একটু একটু গ্রো করছে। যেখানে একটু ডেমোক্রেসি দেখাচ্ছে গল্প শেষ। কারণ যখন ইন্ডিয়া কোনো একটা প্রজেক্ট করতে যাচ্ছে, হ্যাঁ গাছপালা কেন কাটাবে, নিকোবরের গাছপালা কেটে দেওয়া হচ্ছে, সব এনভায়রনমেন্ট নষ্ট হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে সেই হচ্ছে, সবাইকে স্যাটিসফাই করে তুমি কোনো কাজই করতে পারবে না। কোনো একটা প্রজেক্ট করতে যাবে, তোমার সেই জায়গায় গাছ কাটা ছাড়া হবে না। গাছ কাটলে ট্রাইবালদের কি হবে, পরিবেশের কি হবে? হ্যাঁ, সেগুলো অবশ্যই চিন্তাজনক বিষয়। তার জন্য অন্য চিন্তা ভাবনা নেওয়া হবে। তার জন্য কি প্রজেক্ট বন্ধ হয়ে যাবে? সমস্যা। তারপরে হচ্ছে প্রগতিমূলক শিক্ষা, প্রোগ্রেসিভ এডুকেশন খুব গুরুত্বপূর্ণ।
কবে থেকে এটা শুরু হয়? প্রথম বিশ্বযুদ্ধের পরে যখন আমেরিকায় অর্থনৈতিক বিপর্যয় দেখা গিয়েছিল। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এর পরে আমেরিকায় অর্থনৈতিক বিপর্যয় দেখা যায়। তখন জনগণের একটা বড় অংশ শিক্ষা বিমুখ হয়ে ওঠে। দেখো পড়াশোনা তুমি যদি আজকে টাকা পয়সা না পাও, তুমি কি পড়াশোনার কথা ভাববে? কখনোই ভাববে না। শিক্ষা বিমুখ হবে। সেই কারণে আর্থিক বিপর্যয়কে সামাল দিতে এবং স্বাভাবিক পরিস্থিতি গড়ে তুলতে প্রোগ্রেসিভ এডুকেশন অ্যাসোসিয়েশন নামে একটা সংস্থা গঠন করা হয়। এই সংস্থার উদ্দেশ্য ছিল শিশু শিক্ষায় যেসব অভিভাবক, নাগরিক এবং শিক্ষক রয়েছে তাদের একত্রিত করে বিদ্যালয় এবং কলেজ শিক্ষাকে উন্নতি করা। মানে দেখো অনেকে শিক্ষা বিমুখ হয়ে গেছে কিন্তু অনেকে আছে যারা শিক্ষাটাকে করতে চাইছে। তো উদ্দেশ্য এটাই যে যেসব অঞ্চল রয়েছে তাদেরকে বিদ্যালয় এবং কলেজের যে শিক্ষা রয়েছে সেগুলোকে একসাথে ইউনিফাই করে একটা উন্নত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা। সকলে মিলে প্রথম বিশ্বযুদ্ধোত্তর এই শিক্ষা ব্যবস্থার নতুন দৃষ্টিভঙ্গি হয়। সেই জন্য এর নাম হয় প্রগতিবাদী শিক্ষা, যার জনক হিসাবে জন ডিউকে বলা হয়ে থাকে। ঠিক আছে? তোমরা যদি এমনি বইটই দেখো অনেক গল্প এর মধ্যে লেখা আছে। এত গল্পের প্রয়োজন নেই। আমি সারাংশ যতটা প্রয়োজনীয় সেগুলো দিয়েই তোমাদের জন্য নোটস বানিয়ে দিয়েছি। ঠিক আছে? এক্সট্রা বই পড়তেই পারো, কোনো চাপ নেই। ঠিক আছে? আরো গল্প পাবে, কি হলো, হেন হলো, তাই হলো, সেই হলো পাবে। আমি জায়গা থেকে পুরো ক্ষীর বের করে দিয়ে দিয়েছি। তোমরা সেই ক্ষীরটা ভালো করে খেয়ে নাও, তাহলেই মিষ্টি স্বাদ পেয়ে যাবে। এবার যদি পুরো দুধটা খেতে চাও কোনো সমস্যা নেই। হজম করতে পারলেই হলো, কারণ শুধু যদি দুধ খাও তাহলে পেট খারাপ হতে পারে। ঠিক আছে? সেই জন্য নিজের সময় মতো নিজে কাজ করো। শিশুকেন্দ্রিক শিক্ষাকে চিহ্নিত করার জন্যই প্রগতিমূলক কথাটা ব্যবহার করা হয়েছে। শিক্ষা ব্যবস্থায় শিশুর বৌদ্ধিক বিকাশের সঙ্গে সঙ্গে সামাজিক উন্নতির কথাও বলা হয়েছে। যেমন তার ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট হবে, তার সাথে যেন সোশ্যাল ডেভেলপমেন্টও হয়। এটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচনে স্বাধীনতা দান, শিক্ষা প্রযুক্তির ব্যবহার, শিশুকে সম্পূর্ণ গতিশীল এবং সজীব প্রাণী হিসেবে বিবেচনা করা, বিজ্ঞানসম্মতভাবে শিশুর বিকাশকে পর্যালোচনা করা, এগুলো এর সাথে যুক্ত রয়েছে। ঠিক আছে? বিষয়ে বিষয় নির্বাচন, কোন বিষয় সে পড়বে সে সিদ্ধান্ত নেবে, শিক্ষা প্রযুক্তির ব্যবহার করবে, এগুলো কাজের মাধ্যমে শিক্ষা যেন হয়। প্রজেক্ট এবং পরীক্ষামূলক শিক্ষণের উপরে গুরুত্ব দেওয়া হবে এক্সপেরিমেন্ট করে। পাঠ্যপুস্তকের উপরে গুরুত্ব হ্রাস এবং প্রগতিবাদ প্রজেক্টের উপরে অধিক গুরুত্বের কথা বলা হয়েছে। এগুলোই হচ্ছে প্রগতিমূলক শিক্ষা, প্রোগ্রেসিভ এডুকেশনের কথা বলা হচ্ছে। এবার ভীষণ গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আমাদের বিভিন্ন তত্ত্ব। এটা একদম যাকে বলা হয় চোখ বন্ধ করে ভালোভাবে মুখস্থ। এখানে আর বোঝাবুঝির কিছু নেই। শিশুর জ্ঞানমূলক তত্ত্বের বিকাশ সবাই জানি, পিয়াগেটের তত্ত্ব, নৈতিক বিকাশের তত্ত্ব, কোহলবার্গের তত্ত্ব, সামাজিক নির্বীতিবাদের তত্ত্ব, ভাইগটস্কির তত্ত্ব আমরা অলরেডি পড়েছি। প্রচেষ্টা এবং ভুল তত্ত্ব, সেটা হচ্ছে থর্নডাইকের তত্ত্ব। প্রাচীন অনুবর্তন তত্ত্ব, প্যাভলভের তত্ত্ব। সক্রিয় অনুবর্তন তত্ত্ব, স্কিনারের তত্ত্ব। সামাজিক জ্ঞানমূলক তত্ত্ব, বান্দুয়ার তত্ত্ব। প্রোগ্রাম শিখন মডেল, যেটা স্কিনারের তত্ত্ব। ধারণা গঠন মডেল, যেটা হচ্ছে আমাদের কনসেপ্ট মেন্টাল, সেটা ব্রুনারের তত্ত্ব। শিখনের ফিল্ড তত্ত্ব, লিওনের তত্ত্ব। শিখনের চিহ্নিতকরণ তত্ত্ব, টলম্যানের তত্ত্ব। মনোসামাজিক বিকাশের তত্ত্ব, এরিকসনের তত্ত্ব। শিখনে প্রজ্ঞামূলক মডেল, যেটা আমাদের পিয়াগেটের তত্ত্ব। টাইপ 1 শিখন প্যাভলভ, টাইপ 2 শিখন স্কিনার। বুদ্ধির একক উপাদান তত্ত্ব, স্টার্নের তত্ত্ব। দ্বি উপাদান তত্ত্ব, স্পিয়ারম্যান। বহু উপাদান তত্ত্ব, থর্নডাইক। প্রাথমিক মানসিক তত্ত্ব, থার্স্টন। বাছাই তত্ত্ব, থমসন। ত্রিমাত্রিক তত্ত্ব বুদ্ধির, যেটা গিলফোর্ড। উচ্চ পর্যায় ভিত্তিক তত্ত্ব, বার্ট অ্যান্ড ভেরনন। বুদ্ধির এসওআই মডেল, গিলফোর্ডের তত্ত্ব। মানসিক ভয়েসের ধারণা, বিনেস সাইমনের তত্ত্ব। প্রবলেম সলভিং পদ্ধতি, একটু আগেই আমরা করলাম। জন ডিউয়ের তত্ত্ব, প্রকল্প পদ্ধতি। কিল প্যাট্রিকের তত্ত্ব, কিন্ডার গার্ডেন পদ্ধতি। ফ্রয়েবেল, শিশুকেন্দ্রিক শিক্ষার জনক। রুশো, আত্মপ্রতিষ্ঠার চাহিদা। ম্যাসলো, পাঠ পরিকল্পনার 5টি সোপান। হাবার্ট, আবিষ্কার পদ্ধতি। ব্রুনারের, অর্থপূর্ণ শিখন। আসুবেলের, প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। প্লেটো, শিশু নিকেতন স্থাপন। মন্তেসরি, আর হচ্ছে উপহারের শিক্ষা ব্যবস্থায় যে কিট বা উপহারের প্রবর্তন। ফ্রয়েবেল, আর ডাল্টন প্ল্যান, যেটা হচ্ছে পার্ক হাস্টের তত্ত্ব। এটা পুরো ভালো করে আমাদের মুখস্থ করতে হবে। এটা থেকে একদম যাকে বলা হয় ডেডিকেটেড প্রশ্ন যেমন আসে, সেরকম ডেডিকেটেড প্রশ্ন কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। ওকে, বলো, ক্লিয়ার ভাবে বোঝা গেছে সবকিছু? স্যার বিদ্যালয় হ্যাঁ, কি বলছো বাবা?
বিদ্যালয়কে যেমন ক্ষুদ্র সংস্করণ বলা হয়, সমাজে পরিবারকে কি এক কথা বলা হয়? না, বলা যায় কি? না, না, না। পরিবারকে ওইভাবে বলা যায় না। পরিবার হচ্ছে মানে শিক্ষার ১ম সোপান আমরা বলতে পারি। যেখান থেকে পড়াশোনা। কিন্তু পরিবারে সামাজিকতা কোনদিনই শেখা হয় না। ঠিক আছে? কারণ কি পরিবারের মধ্যে অনেক ব্যাপার থাকে। দেখো, একটা জায়গায় সামাজিকতার মধ্যে সামাজিকতা তুমি এই যে একটা কথা, খুব একটা ভালো কথা একটা বলি। বাবা-মা বন্ধুর মতো। কিন্তু বাবা-মা কি বন্ধু? হতে পারে কখনো? তোমরা কি মনে করো? না স্যার, এটা তো সম্ভব হয় না। কোনদিন না, কোনদিন হয় না। সম্ভব কোনদিনই সম্ভব নয়। তার কারণ কি জানো? তার একটা বড় কারণ, বাবা-মার সাথে যখনই কোন একটা মানুষের সাথে সম্পর্কের মধ্যে চাওয়া পাওয়া একটা যুক্ত হয়ে যায়। ঠিক আছে? তখন সেই জায়গায় সেই সম্পর্কটা আর যাকে বলা হয় নো কন্ডিশনিং এ থাকে না। মানে তুমি এটা করলে আমি এটা করব। এটা কন্ডিশনিং। যে সম্পর্ক পরিবারের মধ্যে থাকে। ইটস আ কন্ডিশন। পরিবারের লোক কখনোই নো কন্ডিশনিং লাভ করতে পারে। এটা বলাই যায়। যে হ্যাঁ, আমি তোমাকে কোনো শর্ত ছাড়াই ভালোবাসি। এসব কথা বলাই যায়। পারিবারিক সম্পর্ক একটা কন্ডিশনের উপরে সবসময় দাঁড়িয়ে থাকে। এটা কেউ মানতে পারো না পারো কিন্তু ফিলিং এটাই হবে। কিন্তু বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যেখানে কোনো কন্ডিশন থাকে না। তুই থাকবি থাক, বন্ধুত্বে কোনো চাপ নেই। ঠিক আছে? বন্ধুত্বের মধ্যে কোনো কন্ডিশন থাকে না। তুই আমার মেয়েদের মধ্যে কিন্তু এটা বন্ধুত্বটা অনেকটা কন্ডিশনিং হয়। ছেলেদের মধ্যে বন্ধুত্ব যেটাকে প্রকৃত বন্ধুত্ব বলে তার মধ্যে কোনো কন্ডিশনিং থাকে না। ঠিক আছে ভাই, ঠিক আছে, ওকে, নো প্রবলেম। তাহলে কোনো কন্ডিশনিং ছাড়া হলে সেটাকে বন্ধুত্ব বলা হয়। যার মাধ্যমে অ্যাকচুয়ালি অনেকটা শিক্ষা সমাজের সাথে আমাদের কিন্তু সেরকম কোনো কন্ডিশন নেই। সেইজন্য সেখান থেকে আমাদের প্রকৃত শিক্ষা হয়। ঠিক আছে? এটা বুঝবে। হুম? এখন হয়তো বুঝতে পারে না, মেয়েদের একটু বুঝতে সমস্যা হতে পারে। কিন্তু ছেলেরা অনেকটা স্যার, বুঝতে পারে। মেয়েদের মধ্যে যেটা বলছেন, হয় কন্ডিশন থাকে, হুম, হয়তো আমাদের সেক্ষেত্রে এই ব্যাপারটা কাজ করে যে আমাদের মধ্যে আবেগটা একটা কাজ করে। হুম, আর পারফেকশন, আমরা অত্যন্ত মানে পারফেকশন ব্যাপারটা খুঁজতে চেষ্টা করি, হুম, যেটা আমাদের মধ্যে সবসময় তো অবশ্যই থাকবে না, হুম, কিন্তু আমাদের মধ্যে একটা বদভ্যাসও বলা যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে অভ্যাসটা ভালোও বলা যায়। এই ব্যাপারটার জন্য হয়তো কন্ডিশন ব্যাপারটা আমাদের মধ্যে চলে আসে, আমার এতটুকু মনে হয়। একদম। দেখো, সবকিছু একটা প্যাকেজ হয়। ঠিক আছে? তুমি সব ভালো, ভালো জিনিস নিয়ে একটা প্যাকেজ বানাবে এরকম হয় না। একটা প্যাকেজের মধ্যে ১০ টা জিনিস থাকলে তার মধ্যে ৮ টা ভালো হবে, ২ টো খারাপ হবে। কোন জায়গায় ৭ টা ভালো হবে, ৩ টা খারাপ হবে, ৪ টে ভালো হবে, ৬ টা খারাপ হবে। তোমাকে চয়েস করতে হবে তুমি কোন প্যাকেজটা নেবে। সবসময় মানুষ চায় ৮ টা ভালো, ২ টো খারাপ। কিন্তু সমস্যা ওখানে কি? ওই যে ২ টো খারাপ, সে ২ টো খারাপের দিকেই আমাদের সবসময় বেশি নজর যায়। ৮ টা ভালোর দিকে আমাদের নজর যায় না। ব্যাপারটা সেরকম। ঠিক আছে? মেয়েদের অনেক ভালো গুণ আছে কিন্তু ঝট করে আমরা যখন কোনো একটা জায়গায় যাই সেই দিকে নজর যায়। ছেলেদের অনেক ভালো গুণ আছে কিন্তু যখনই ঝগড়া হয় তখন আমাদের সেই খারাপ গুণের দিকেই নজর যায়। এটাই তাই না? কথাটা ঠিক বললাম? এটাই আমাদের ব্যাপার। হুম, আচ্ছা। তো আমি একমাত্র দেখছি ১-২ জনের একটু বক্তব্য থাকে। এই সোনালী, তারপর হচ্ছে ২-১ জন কেউ কথা বলো। বাকিরা একটু নিজস্ব মতামত একটু বলো। নিজস্ব মতামত না বললে ফ্রি ভাবে কথা বলতে পারবে না।